হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তাহলে আজ আমাদের মক টেস্ট 100খানা কোশ্চেন দেওয়া আছে। চলো আমরা শুরু করি। পরপর তোমরা আনসারগুলো এখানে টাইপ করবে, এবিসিডি যা আনসার হবে লিখবে। ফার্স্ট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শেক্সপিয়ার প্লেজ ইজ ক্লাসিফাইড অ্যাজ আ প্রবলেম প্লে? দ্য আনসার ইজ ওকে অলরেডি গিভেন বাই ইউ। দিস ইজ মেজার ফর মেজার, দিস ইজ measure for measure, measure for measure. We know that measure for measure all's well that ends well, and Troilus and Cressida এই তিনটে নাটককে বলা হয় শেক্সপিয়ার্স প্রবলেম প্লে or tragicomedy or comic tragedy or sombra play or dark comedy, অনেক ধরনের নাম দেওয়া হয়ে থাকে। চলো আমরা পরের কোশ্চেনের দিকে এগোই, Next question. Shakespeare's The Merchant of Venice features the famous courtroom scene involving the bond of শেক্সপিয়ারের যে দ্য মার্চেন্ট অফ ভেনিস, তাতে একজন জু ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে সাইলক এবং অ্যান্টোনিও, দুজনের মধ্যে এগ্রিমেন্ট হয়েছিল। কিসের এগ্রিমেন্ট ছিল? পাউন্ড অফ সিলভার, আ পাউন্ড অফ ফ্লেশ, আ পাউন্ড অফ গোল্ড আর আ পাউন্ড অফ ব্লাড। আনসার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, আ পাউন্ড অফ ফ্লেশ। এবং এখানে তো পোর্সিয়া হু ডিসগাইজড হারসেলফ অ্যাজ আ লিগ্যাল এক্সপার্ট, সে বলেছিল ফ্লেশের কন্ট্যাক্ট হয়েছে কিন্তু ব্লাডের কন্ট্যাক্ট নেই। তাহলে তুমি আ পাউন্ড অফ ফ্লেশ তুমি তুলে নাও অ্যান্টোনিওর বডি থেকে, কিন্তু রক্ত যেন এক ফোঁটাও না পড়ে। নিশ্চয় মনে পড়ছে? নাও নেক্সট কোয়েশ্চেন, সেলিস এলিজি অ্যাডোনাইস 1821 was written on the death of which poet? কার মৃত্যুতে লেখা? সেলিস অ্যাডোনাইস was written after the death of his close friend and a fellow poet জন কিটস। আচ্ছা, শেলি সেখানে কিটসের মৃত্যুর জন্য সরাসরি কাদের দায়ী করেছিলেন? অ্যাকর্ডিং টু শেলি, হু ওয়ার রেসপন্সিবল ফর দ্য আনটাইমলি ডেথ অফ জন কিটস? ক্রিটিক্স। ওকে, অবশ্যই এটা তার মনে হতে পারে, ওভার সিম্পলিফিকেশন হতে পারে এটা, কিন্তু ক্রিটিক্স ওয়ার টু সাম এক্সটেন্ট রেসপন্সিবল ফর হিজ প্রেডিকামেন্ট, জন কিটস। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট ওয়ান। চলো লিস্ট 1 লিস্ট 2 মেলাও। লিস্ট 1 আছে ওথেলো, দ্য মার্চেন্ট অফ ভেনিস, হ্যামলেট, আ মিডসামার নাইটস ড্রিম। এইদিকে আছে সেটিং ডেনমার্ক, আ ফরেস্ট নিয়ার এথেন্স, ভেনিস অ্যান্ড সাইপ্রাস, ভেনিস অ্যান্ড বেলমোন্ট। মেলাও। এগুলোর মজা আছে, একটা দুটো ধরতে পারলে হয়ে যাবে। হবে হবে, চেষ্টা করো। একজন বি বললে, একজন সি বললে। আচ্ছা, বিতে একটা ভোট এসছে, সিতে একটা ভোট এসছে, একটা ভোট এতে গেছে, বাহ বাহ বাহ, সবাই জিতছে। আর ডি বাকি আছে, ডি থেকে ভোট দিয়ে দাও। ও, ডি থেকে একটা ভোট পড়ে গেছে, মাঝে আচ্ছা পড়ে গেছে, ডি তো একটা ভোট পড়ে গেছে, এতে 3টে ভোট পড়েছে। আচ্ছা, এতে 4টে ভোট পড়লো। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক ওথেলোর ঘটনা কোথায়। একটা দুটো আগে বের করে নাও না। ওথেলো হচ্ছে ভেনিস অ্যান্ড সাইপ্রাস। হ্যামলেট তো সবাই জানো, হ্যামলেট ডেনমার্ক। আচ্ছা, 3টা হচ্ছে 1, 3টা 1 দু জায়গায় আছে, তাহলে বি আর সি তো আগেই গেল। কে বি আর সি করেছিলে? হ্যামলেট যে ডেনমার্ক, প্রিন্স অফ ডেনমার্ক, তো সবাই জানো। তাহলে 3-1 এতে আছে আর ডিতে আছে, বাকিগুলো তো এমনিতেই গেল। এরপর হচ্ছে ওথেলো, ভেনিস অ্যান্ড সাইপ্রাস, তাহলে 1টা হবে 3। এ আর ডি এর দিকে তাকাও, 1-3 এই একটাই আছে আনসার।
আগে যেটা কনফার্ম সেটাকে আগে মিলিয়ে নাও। হ্যামলেট ডেনমার্ক, ওথেলো ভেনিস অ্যান্ড সাইপ্রাস, মার্চেন্ট অফ ভেনিস এই তো রিসেন্ট পড়লে। মার্চেন্ট অফ ভেনিস মানে ভেনিস তো আস্তে আস্তে বেলমন্ট আছে, বেলমন্টে পোর্সিয়া থাকতো। আর মিডসামার নাইটস ড্রিম এ তো কমেডি, ও তো বন জঙ্গলে কমেডিগুলো হতো শেক্সপিয়ারের। তাহলে দিস ইজ দ্য আনসার, যে ওথেলো 1 আছে, ওথেলো হচ্ছে 3, ভেনিস অ্যান্ড সাইপ্রাস। মার্চেন্ট অফ ভেনিস 4, মার্চেন্ট অফ ভেনিস 4, হ্যামলেট 1, মিডসামার নাইটস ড্রিম 2, 3 4 1 2, 3 4 1 2, এ ইজ দ্য আনসার। আগে হ্যামলেটটাকে ধরে মিলিয়ে নিলেই তো বি আসিয়ে দাগ পড়তো না। আগে হ্যামলেটটা ধরে মেলাও, যেটা সব থেকে সহজ, প্রিন্স অফ ডেনমার্ক সবাই জানো। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট শেক্সপিয়ার সনেটস। শেক্সপিয়ারের সনেট সম্পর্কে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে। 4টি আগে পড়ো, পড়ে বলো তার মধ্যে কোনটা কারেক্ট, না একাধিক কারেক্ট, না কি বিষয়। দ্য সনেটস ওয়ার ফার্স্ট পাবলিশড ইন 1609 বাই টমাস থর্প, নাম্বার 1। দ্য কালেকশন কনসিস্টস অফ 154 সনেটস, বি। নাম্বার 3 তে কি বলা হচ্ছে, অল দ্য সনেটস আর অ্যাড্রেসড টু আ ফেয়ার ইউথ, possibly Mr. W.H. C. Shakespeare structurally followed the tradition of Petrarch. 1 2 3 4. চলো এবার একটা একটা দেখি। The sonnets were first published in 1609 by Thomas Thorpe. Yes or no? Of course it is correct. The collection consists of 154 sonnets. হ্যাঁ এটাও ঠিক। All the sonnets are addressed to fair youth. না, প্রথম 126টা ফেয়ার ইউথ, ফ্রম 127 to 152 ডার্ক লেডি অ্যান্ড লাস্ট টু কিউপিড। নিশ্চয় মনে আছে? ওকে, তাহলে এটা কারেক্ট নয়। শেক্সপিয়ার স্ট্রাকচারালি ফলোড দ্য ট্রেডিশন অফ পেত্রার্ক, একেবারেই না। পেত্রার্কান সনেটের ছিল রাইম স্কিম অক্টেবের ফিক্সড, অক্টেবের রাইম স্কিম ফিক্সড ছিল। অক্টেবের রাইম স্কিম কিরকম ছিল? অক্টেবের রাইম স্কিম ছিল এ বি বি এ বি বি এ। সেস্টেটের ফিক্সড ছিল না, সেস্টেট ছিল সিডিই সিডিই অথবা সিডিই ডিসি বা যা কিছু হতে পারে, কিন্তু কাপলেট এন্ডিং থাকতো না কোথাও। তখন 5 রাইমস এবিসিডি, কোথাও কোথাও এক্সেপশন হিসেবে থাকতো সিডি সিডি সিডি, 4 রাইমস এবিসিডি। যেখানে হেনরি হাওয়ার্ড যেটা তৈরি করলেন, যে প্যাটার্ন যেটা পরবর্তীকালে শেক্সপিয়ার পপুলারাইজ করছেন, সেখানে অক্টেভ সিস্টেম ডিভিশন ছিল না, কোয়ার্টেন 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 কাপলেট, এবং তার রাইম স্কিম হতো এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, 7 রাইমস। তাহলে শেক্সপিয়ার একেবারে পেত্রাঙ্কার ট্রেডিশন মানেননি, মানে ফর্মটা মানেননি, ওকে, স্ট্রাকচারটা মানেননি। তিনি হেনরি হাওয়ার্ডের তৈরি করা যেটা ইংলিশ ফর্ম অফ সনেট সেটাকে পপুলারাইজ করছেন। তাহলে 1 এবং 2 কারেক্ট, তাহলে এ আনসার 1 and 2 অনলি। ক্লিয়ার? চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য প্লে অ্যান্ড স্পিকার অফ দ্য ফলোইং প্যাসেজ। এই প্যাসেজটা বলো কোন টেক্সটের এবং স্পিকারকে। অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ and all the men and women merely players. They have their exits and their entrances, and one man in his time plays many parts. এই টেক্সটটা সকলে পড়ে এসছো, সবাই পড়ে এসছো। আচ্ছা এইটুকুটা সবাই আগে গেস করে নিয়েছো, অ্যাজ ইউ লাইক ইট। এটা অ্যাজ ইউ লাইক ইট। কেউ একজন ভুল করে মিডসামার নাইটস ড্রিম লিখলে এত বড় ভুল, ক্ষমার যোগ্য ভুল। এটা অ্যাজ ইউ লাইক ইট। তাহলে এ আর সি আগেই গেল। এবার অ্যাজ ইউ লাইক ইট জ্যাক্স বলেছিল না, ডিউক সিনিয়র বলেছিল। কার ছিল লাইনটা? অ্যাজ ইউ লাইক ইট শুধু লিখছে কেন সবাই? অ্যাজ ইউ লাইক ইট তো দুটো অপশন আছে। আর তোমাদের এত থেকে করতে বলছি, তুমি এবিসিডিটা লেখো না আগে। স্পেলিং প্র্যাকটিস করছো কি? ওখানে স্পেলিং প্র্যাকটিস করতে হবে না এগুলোতে। আচ্ছা, বি ইজ দি আনসার। বি ইজ দি আনসার। কেউ তো আবার একদম অ্যাক্ট সিন সহ লিখে দিচ্ছে, বাহ! মানুষের যে 7টা পেজ। বি ইজ দি আনসার, জ্যাক ইন অ্যাজ ইউ লাইক ইট। নেক্সট কোয়েশ্চেন, Wordsworth's long autobiographical poem about the growth of a poet's mind is titled. এর টাইটেল কি ছিল? গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড। একেবারে সহজ কোয়েশ্চেন, সবাই ঠিক করেছো। দ্য প্রিলিউড। চলো অন্য দু একটা কোয়েশ্চেন করি। দ্য প্রিলিউড টাইটেলটা কে সাজেস্ট করেছিলেন? হু হ্যাড সাজেস্টেড দ্য টাইটেল দ্য প্রিলিউড? হু হ্যাড সাজেস্টেড দ্য টাইটেল?
his wife, right, Mary Hutchinson. His wife Mary Hutchinson proposed the title. আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ ওয়ান্টেড টু কম্পোজ আ ভাস্ট ফিলোজফিক্যাল ওয়ার্ক, যার টাইটেল কি দেওয়ার কথা ছিল? রাইট, দ্য রেক্লুজ। এই রেক্লুজের ইন্ট্রোডাকশন ছিল, এই জন্য ওটার নাম দেওয়া হয়েছিল দ্য প্রিলিউড। তাহলে ওয়ার্ডসওয়ার্থ দ্য রেক্লুজ নামের একটা ভাস্ট ফিলোজফিক্যাল ওয়ার্ক লেখার কথা ছিল, তার ইন্ট্রোডাকশন যেহেতু এই পোয়েমটি, তার জন্য এই নামটা সাজেস্ট করেছিলেন মেরি হাচিনসন, দ্য প্রিলিউড মিন্স ইন্ট্রোডাকশন অর প্রিঅ্যাম্বল। নেক্সট কোয়েশ্চেন, আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার অ্যান্ড প্লে ফ্রম হুইচ দ্য ফলোইং লাইনস আর টেকেন। এটা চোখ কান বন্ধ করে সবাই ঠিক করবে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। Whether it is nobler in the mind to suffer the slings and arrows of outrageous fortune or to take arms against a sea of troubles. এটা যদি কারো ভুল হয়েছে, ওকে, সবাই ঠিক, সবাই ঠিক। হ্যামলেট ইন হ্যামলেট, হ্যামলেটের সব থেকে ফেমাস প্যাসেজ, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। What was the name of Hamlet's mother? What was the name of Hamlet's mother? Gertrude. Fine. What was the name of his beloved? Ophelia. Okay. Which of the following statements about Shakespeare's King Lear is not correct? বলো এই চারটের মধ্যে কোনটা কারেক্ট নয়, নাকি একাধিকও নাও হতে পারে, সেটা দেখো। কিং লিয়ার সম্বন্ধে, লিয়ার ওয়ান্টস টু ডিভাইড হিজ কিংডম অ্যামাং হিজ 3 ডটার্স বেসড অন ডিক্লারেশনস অফ লাভ। কে তাকে কত ভালোবাসে সেই হিসেবে লিয়ার তার রাজ্যকে 3 ভাগে ভাগ করতে চেয়েছিলেন। দ্য সাবপ্লট ইনভলভিং গ্লস্টার অ্যান্ড হিজ সন্স এডমান্ড অ্যান্ড এডগার রানস প্যারাল টু দ্য মেন প্লট। যে সাবপ্লটটা আছে গ্লস্টার এবং তার 2 ছেলেকে নিয়ে, সেটা মেন প্লটের সাথে প্যারালালি চলছে। প্যারালালি মানে একই ধরনের ঘটনা, মিরর ইমেজ বলা যেতে পারে। The fool disappears from the play after Act 3 and is never explained. হঠাৎ করে Act 3 পরে সে ফুল, যে একটা কনস্ট্যান্ট কম্পেনিয়ন ছিল কিং লিয়ারের, সে হঠাৎ করে হারিয়ে গেল এবং তার কোনো এক্সপ্লেনেশন নেই। কর্ডেলিয়া সার্ভাইভস অ্যাট দি এন্ড অফ দ্য প্লে অ্যান্ড বিকামস কুইন অফ ব্রিটেন। নাটকের শেষে কর্ডেলিয়া বেঁচে থাকলো এবং কর্ডেলিয়া ইংল্যান্ডের বা ব্রিটেনের রানী হলো। কর্ডেলিয়া মারা গেছিল এবং কর্ডেলিয়ার মৃতদেহকে জড়িয়ে ধরে কিং লিয়ার মারা যাচ্ছেন। তাহলে এটা অবশ্যই ভুল, বাকি সবগুলো ঠিক, বাকি সব ঠিক বুঝতে পেরেছি, সবাই ঠিক আনসার করেছো, ডি আনসার। ফাইন ফাইন। সমস্ত কোশ্চেনগুলো দেখবে বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়া আছে, যে ধরনের আসবে পরীক্ষায় সেভাবেই কোশ্চেনগুলো সেট করা হয়েছে। অ্যারেঞ্জ দ্য ফলোইং শেক্সপিয়ার প্লেজ ইন দেয়ার ক্রোনোলজিক্যাল অর্ডার অফ কম্পোজিশন আর্লিয়েস্ট টু লেটেস্ট। ক্রোনোলজিক্যাল অর্ডার অফ কম্পোজিশন এই হিসেবে সাজাও। রোমিও অ্যান্ড জুলিয়েট, আ মিডসামার নাইটস ড্রিম, Hamlet, The Tempest. Hamlet, Romeo and Juliet, The Tempest, A Midsummer Night's Dream. A Midsummer Night's Dream, Hamlet, Romeo and Juliet, The Tempest. The Tempest, Hamlet, Midsummer Night's Dream, Romeo and Juliet. এইটুকুটা তো মনে আছে, প্রথম কথা যেভাবে এগুলো কাজটা করবে, এইটুকুটা তো মনে আছে। দ্য টেম্পেস্ট শেষের দিকে লেখা, তাহলে এ অথবা সি হবে, বি আর ডি কে আগেই বাদ দাও। এইবার ভেবে দেখো, কেউ কেউ সি করলে, কেউ কেউ এ করলে। আচ্ছা, এইবার বলো এ না সি, এ আর সি এর মধ্যে তোমাদের ঝগড়া চলছে। এ আর সি মোটামুটি একই রকম ভোট পাচ্ছে নাকি? আচ্ছা, বি আর ডি নয়, তোমরাও ক্যাচ করেছো এবং এটা খুব ভালো লাগলো, ওটা সাথে সাথে বুঝে গেছো এই দুটো হতে পারে না, কারণ টেম্পেস্ট শেষে আসবে। তাহলে এবার ঝামেলাটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট আগে না মিডসামার নাইটস ড্রিম আগে? হ্যামলেট তো একটু পরেই হবে, কোনটা আগে? রোমিও অ্যান্ড জুলিয়েট আগে লেখা। ওকে, আনসার ইজ এ। রোমিও অ্যান্ড জুলিয়েট আগে লেখা, মিডসামার নাইটস ড্রিম তার একটা ম্যাচিওর কমেডি, এটা পরে লেখা। হ্যামলেট ম্যাচিওর কমেডির পরে গ্রেট ট্র্যাজেডি আসছে, আর এটা হচ্ছে লাস্ট প্লের মধ্যে পড়ে, দ্য রোমান্সেস।
ওকে, এটা ম্যাচিওর কমেডি, এটা পড়ালেখা ছিল। গ্রেট ট্র্যাজেডি তারও পড়ালেখা, আর এটা তো রোমান্সেস, ওটা আরো পড়ালেখা। এ উইল বি দি আনসার। নেক্সট চলো আবার মেলাও। ম্যাচ দ্য শেক্সপিরিয়ান ক্যারেক্টার ইন লিস্ট 1 উইথ দ্য প্লে ইন লিস্ট 2। ক্যারেক্টার এবং প্লে মেলাও। শাইলক, ইয়াগো, লেডি ম্যাকবেথ, ক্যালিভান। এটা খুবই সহজ কোয়েশ্চেন। ওথেলো, ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য টেম্পেস্ট। লেডি ম্যাকবেথ যে ম্যাকবেথ থেকে, এটা তো নিশ্চয় বোঝাতে হবে না। তার লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ 3-2 3-2 আ আ আ আর একটাও যদি না জানো তাও তুমি বুঝে গেলে। এ উইল বি দি আনসার। চলো বাকিগুলো মেলাও। সাইলক, দ্য মার্চেন্ট অফ ভেনিস। ইয়াগো, ভিলেন ওথেলো। ক্যালিবান, দ্য টেম্পেস্ট। তাহলে কি হলো? সাইলক, দ্য মার্চেন্ট অফ ভেনিস 3, ইয়াগো, ওথেলো 1, লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ 2, ক্যালিবান, দ্য টেম্পেস্ট 4। 3-1-2-4 3-1-2-4। এ ইজ দ্য আনসার। ওকে, পরীক্ষার হলে মাথাটি খারাপ করো না। আগে যেটা জানো সেটাকে আগে বের করে নেবে, তারপর এখান থেকে এলিমিনেট করবে, বাকিটা দেখে নেবে। যদি সব জানা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। যদি এমন হয় যে আমি একটা জানি বা দুটো জানি, সেই দুটোকে আগে মিলিয়ে নেবে, তারপর এলিমিনেট করো এখান থেকে। ওকে, নেক্সট। সেলিজ প্রোজেসে আর ডিফেন্স অফ পোয়েট্রি 1821 was written as a direct reply to শেলি আর ডিফেন্স অফ পোয়েট্রি কার লেখার উত্তরে লিখেছিলেন? ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস 1800, টমাস লাভ পিকক্স দ্য ফোরেজ অফ পোয়েট্রি 1820, ডক্টর জনসন প্রিফেস টু শেক্সপিয়ার 1765, কোলরিজ অফ অ্যাগ্লোমেটেরিয়াস 1817। হোয়াট ইজ দ্য আনসার? পারফেক্ট, পারফেক্ট, সবার আনসার ঠিক। টমাস লাভ পিকক্স দ্য ফোর এজেস অফ পোয়েট্রি, জাস্ট তার আগের বছর লেখা, তার উত্তরে উনি লিখলেন আর ডিফেন্স অফ পোয়েট্রি, যেখানে তিনি প্লেটোর মতোই কন্টেম্পোরারি পোয়েট্রির খুব ক্রিটিসাইজ করেছিলেন। নেক্সট কোশ্চেন। আইডেন্টিফাই দ্য পোয়েম অফ দ্য ফলোইং লাইনস বাই শেলি। বলে এটা শেলির কোন কবিতার লাইন? I met a traveler from an antique land who said, two vast and trunkless legs of stone stand in the desert. Near them, on the sand, upsunk a shattered visage lies. ক্ষমতার অহংকার সময়ের সাথে সাথে চুরমার হয়ে যায়। এক সময় যে ভদ্রলোক বলেছিলেন যে পৃথিবীর যত বড় বড় শাসক আমার দিকে তাকাও, দেখো তোমার নিজের অ্যাচিভমেন্টকে তুচ্ছ বলে মনে হবে আমার এত বড় বড় অ্যাচিভমেন্ট। আমাকে একজন ট্রাভেলার বলেছিলেন তার একটা স্ট্যাচু শুধু পড়ে আছে, সেই স্ট্যাচুটা আবার পুরোটা নেই, মাথাটা পড়ে গিয়ে মাটিতে গুজে আছে, বাকি ক্ষতবিক্ষত ধড়ের অংশটা দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে। অজিম্যান্ডিয়াস, অজিম্যান্ডিয়াস রামেসাস দ্য সেকেন্ড, অজিম্যান্ডিয়াস। ওকে ফাইন, এই তো সাবাস। চলো আবার লিস্ট মেলাও, লিস্ট 1 লিস্ট 2। Shelley's works are she works a brief description. Adonais, Prometheus Unbound, The Mask of Anarchy, A Defense of Poetry. A lyrical drama in 4 acts, কোনটা দেখো? A political pamphlet calling for non-violent resistance after the Peterloo massacre. An elegy on the death of John Keats. A prose essay arguing that poets are the unacknowledged legislators of the world. পরপর সবাই এ করছো, দেখি কি করছো। অ্যাডোনাইস জন কিটসের মৃত্যু লেখা 1-3 ও একটাই তো আছে, 1-3 তো একটাই আছে, পেয়ে গেলে। কিন্তু দেখো খেয়াল রেখে রাখো, আমরা যদি না থাকে তাহলে আমরা কি করব? প্রমিথিয়াস আনবাউন্ড কি নিয়ে লেখা? আচ্ছা আমি ধরে নিলাম জানো না। ডিফেন্স অফ পোয়েট্রি তো জানো, ডিফেন্স অফ পোয়েট্রি একটা প্রোজ এসে যেটা লাভ পিককের রেসপন্সে লিখছেন, তাহলে এটা যে এইটাই হবে এটা তো বুঝতে পেরে গেলে, তাহলে হয়ে গেল যে 4-4। মাস্ক অফ অ্যানার্কি এটা পিটারলু ম্যাসাকারের পরে লেখা, তাহলে ওটা তো বেরিয়ে গেল। প্রমিথিয়াস আনবাউন্ড আর লিরিক্যাল ড্রামা ইন 4 অ্যাক্টস, তাহলে অ্যাডোনাইস হচ্ছে এলিজি 3, প্রমিথিয়াস আনবাউন্ড 4 অ্যাক্টস 1, মাস্ক অফ অ্যানার্কি পলিটিক্যাল পাম্পলেট কলিং ফর নন ভায়োলেন্ট রেজিস্ট্যান্স 2, আর ডিফেন্স অফ পোয়েট্রি 4। 3-1-2-4 3-1-2-4 এই ইজ দি আনসার। কোশ্চেন দেখে ঘাবড়াবে না, এখানে কোশ্চেন যেমন থাক অপশনগুলো দেখবে সহজ সরল থাকবে।
ভালোভাবে আজকেরটা বোঝো, পুরো এক্সামটা দাও, নিজেকে দেখো তো কত মার্কস পাচ্ছ। এরকম ধরনেরই কোশ্চেন পাবে তোমরা, একদম ফুল কনফিডেন্স নিয়ে যাও। চলো, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস। অ্যাজারশন, রিজন। এ, অ্যাজারশন, Shelley's ode to the west wind uses the wind as a symbol of both destructive and preservative power, identifying the poet's voice with the wind's capacity to scatter and revive. এটা হচ্ছে অ্যাজারশন। রিজন কি? The ode concludes with the famous rhetorical question, "O wind, if winter comes, can spring be far behind?" suggesting the cyclical renewal of nature and of revolutionary political hope. Which of the following is correct? Both A and R are true, and R is the correct explanation of A. Both A and R are true, but R is not the correct explanation of A. A is true, but R is false. A is false, but R is true. কোনটা কারেক্ট আনসার হবে? অনেকজন করে ফেলেছি ইতিমধ্যে আনসার। যতজন করেছো সবগুলোর একই আনসার দেখছি, সবাই এ করেছো। হ্যাঁ, কারণ এটাই কারেক্ট, এই জন্যই করেছো। কিভাবে কারেক্ট? না, বিতে কনফিউজড হওয়ার কোনো কারণই নেই। কিভাবে কারেক্ট সেটা বোঝাচ্ছি। Ode to the west wind uses the wind as a symbol of both destructive and preservative power. Destructive and preservative power. Winter stands for destruction, spring stands for preservation. Identifying the poet's voice with the wind's capacity to scatter and revive. মৃত পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়, ফলে নতুন সবুজ পাতা গজায়। এখানে কি বলছে? Ode concludes with the famous rhetorical question, if winter comes, can spring be far behind? যদি ডিস্ট্রাকশন আসে, সেই টাইম অফ রিজেনারেশন কি আসবে না? ওইটাকে তো বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে এ ইজ দি আনসার। বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট, টু হুইচ পোয়েম বাই শেলি ডু দ্য ফলোয়িং লাইনস বিলং? শেলির কোন কবিতার লাইন বলো? আই অ্যাম দ্য ডটার অফ আর্থ অ্যান্ড ওয়াটার অ্যান্ড দ্য নার্সলিং অফ দ্য স্কাই। I pass through the ports of the ocean and swords. I change, but I cannot die. যদি কেউ নাও পড়ে রেখেছো কবিতাটা, লাইনগুলো পড়লে বুঝতে পারবে। তোমরা আমি সবাই ঠিক আনসার করেই ফেলেছো। আর্থ অ্যান্ড ওয়াটার, নার্সলিং অফ দ্য স্কাই, কে এগুলোর সাথে কে রিলেটেড? দ্য ক্লাউড। দ্য ক্লাউড। নেক্সট, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। একই রকম ভাবে অ্যাসারশন, রিজন, কোন রকম ভাবে টেন হেজিটা শেষ করবো না। যেমন যেমন ধরনের কোশ্চেন থাকে সব রকমের কোশ্চেন এখানে আছে, ভালো করার জন্য সবটা প্র্যাকটিস করো। ওয়ার্ডসওয়ার্থ ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যাজ ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি implies a two-stage creative process in which immediate experience is transformed through memory and reflection into art. Reason: Wordsworth distinguished between the language of poetry and the language of prose, arguing that poetry must use an elevated, ornate diction to distinguish it from everyday speech. চলো আমি দুটোকে একবার আগে বোঝাই। ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক থিওরি কি ছিল? স্পন্টেনিয়াস ওভারফ্লো পাওয়ারফুল ফিলিংস। আমি কিছু একটা ঘটনা ঘটলো, আমি দেখলাম, দেখে আমার মধ্যে ইমোশন জাগলো না, ওটা তো একটা স্টেজ, ওখানে কবিতা লেখা হবে না। ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। তারপর আমি আমার শহর জীবনে ফিরে এলাম, নগর জীবনে ফিরে এলাম, দৈনন্দিন ব্যস্ততার মাঝে ঢুকে পড়লাম, সেই ব্যস্ততার মাঝে অনেক নেগেটিভ এক্সপিরিয়েন্স আসছে লাইফে। তারপর একটা সময় গিয়ে কোনো একদিন যখন আমি একা আছি, আমি সেই স্মৃতিচারণা করছি, মেমারি, সেই যে মুহূর্তে আমি প্রকৃতিকে দেখেছিলাম, সে আনন্দের মুহূর্তটা খেয়াল করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি সেই বিষয়টাকে নিয়ে আমি ভাবছি, এবং তারপরে যে ইমোশনটা জাগছে তার রেকর্ডটার নাম হচ্ছে কবিতা। তাহলে একটা টু স্টেজ ক্রিয়েটিভ প্রসেস, দেখলাম পরে আবার ভাবলাম। তাহলে এই ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, এটাই বলেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। এবার রিজনের দিকে তাকাও। ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন যে ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ প্রোজ একেবারে আলাদা। না, ওয়ার্ডসওয়ার্থ এটা বলেননি। ওয়ার্ডসওয়ার্থের বক্তব্য ছিল দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। পোয়েট্রি শুড অলসো ইউজ এভরিডে কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ। তিনি নিজেই বলছেন, আই উইল ইউজ দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ অফ দ্য রাস্ট্রিক পিপল। তো তার মানে এ কারেক্ট হবে, আর কারেক্ট নয়। প্রথমটা কি বলেছে? বোথ এ এন্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। নয়। বোথ এ এন্ড আর ট্রু, না, নয়। এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ফলস। সি ইজ দ্য কারেক্ট আনসার।
নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ওয়ার্ডসওয়ার্থস দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড সম্বন্ধে স্টেটমেন্টগুলো দেখো এবং কোনগুলো কারেক্ট বা কোনটা কারেক্ট বলো। ইট ইজ সাবটাইটেল গ্রোথ অফ আ পোয়েটস মাইন্ড, হ্যাঁ কি না? হ্যাঁ, দ্য প্রিলিউডের সাবটাইটেল এটা। ইট ওয়াজ পাবলিশড posthumously in 1850, দ্য ইয়ার অফ ওয়ার্ডসওয়ার্থস ডেথ, ইয়েস অর নো? হ্যাঁ, এটা অনেক পরে পাবলিশ হয়েছে posthumously 1850-তে। দ্য পোয়েম ওয়াজ রিটেন অ্যাজ অ্যান ইন্ট্রোডাকশন টু ওয়ার্ডসওয়ার্থস প্ল্যান্ড ফিলোজফিক্যাল মাস্টারওয়ার্ক দ্য রেক্লুস, হুইচ ওয়াজ নেভার কমপ্লিটেড। হ্যাঁ, এটাও তো একটু আগেই বললাম আমরা যে এটাও কারেক্ট, যে হ্যাঁ দ্য রেক্লুস নামের একটা ভাস্ট ফিলোজফিক্যাল ওয়ার্ক তার লেখার ইচ্ছে ছিল, যার ইন্ট্রোডাকশন হচ্ছে দ্য প্রিলিউড, যার আরও একটা পার্ট লেখা হয়েছিল, তার নাম ছিল দি এক্সকারশন। হ্যাঁ, এটাও ঠিক কথা। The 805 version of the prelude is written in a collaboration with Coleridge. কি রে ভাই, কোলরিজের সাথে কোথায় কোলাবোরেশন কি হলো দ্য প্রিলিউড লিখতে গিয়ে? তাহলে 1 to 3, 1 to 3 সি, everyone is correct. C is the answer. Next, read the following statements. Assertion, reason. কোশ্চেন বড় থাকবে, কোশ্চেন সহজ থাকবে, এটা ভালো করে মাথায় ঢোকাও। Kitz's concept of negative capability, the capability to remain in uncertainties, mysteries, doubts without any irritable reaching after fact and reason, was first identified in his letters as the quality that made Shakespeare great. এটা ট্রু কিনা বলো, এটা ঠিক না ভুল আগে বলো তো দেখি, এটা ঠিক তো? ফাইন। Keats believed that the poet must remain detached from the world, cultivating a philosophical system that resolved all contradictions into a unified truth. এটাও কি ঠিক? Keats believed that the poet must remain detached from the world. ওয়ার্ল্ডলি রিয়ালিটি থেকে কবি ডিটাচ থাকবে, কাল্টিভেটিং আ ফিলোজফিক্যাল সিস্টেম, তারা নিজস্ব ফিলোজফিক্যাল সিস্টেম তৈরি করবে সে, দ্যাট রিজলভড অল কন্ট্রাডিকশনস ইনটু আ ইউনিফাইড ট্রুথ, যেখানে সমস্ত কন্ট্রাডিকশনকে দূর করে একটা ইউনিফাইড ট্রুথ তৈরি হবে। বলো কি হবে, বলো। এ এ তো কারেক্ট, এ নিয়ে তো কোনো সংশয় নেই আমাদের। তার নেগেটিভ ক্যাপাবিলিটির এই ডেফিনেশন ছিল এবং তিনি এই জন্য শেক্সপিয়ারকে গ্রেট বলেছিলেন। আমি বুঝতে পারলাম না আহুতি, এর মাঝে তোমার এটা কি প্রশ্ন করলে তুমি? তো বলো ঠিক হবে কি হবে না? ওকে, আনসার ইজ সি, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এরকম কোনো এক্সপ্লেনেশন তার ছিল না। তার সাথে ওনার কি সম্পর্ক? তিনি কি এরকম কোথাও বলেছিলেন যে একটা ফিলোজফিক্যাল বেস তৈরি করতে হবে, রিয়েলিটি থেকে দূরে সরে যাও? বরঞ্চ তুমি অন্যভাবে ভাবো, তাহলে এটা ভাবো তো, নাইটেঙ্গেলের শেষমেশ তিনি কোথায় ফিরে এসেছিলেন? শেষমেশ কোথায় ফিরে এসেছিলেন? ওটার মানে কি এটা? ওকে চলো মেলাও, লিস্ট 1, লিস্ট 2। ওড টু আ নাইটেঙ্গেল, ওড অন আ গ্রেসিয়ানান, ওড টু সাইকি, ওড অন মেলানকলি। ডিস্টিংটিভ থিমগুলো ধরো। ওড টু আ নাইটেঙ্গেলকে আগে বেছে নাও, তাহলে বাকিগুলো বেরিয়ে যাবে। দ্য বিটার সুইট নেচার অফ বিউটি অ্যান্ড জয় হুইচ আর ইনসেপারেবল ফ্রম স্যাডনেস, দি ইমর্টাল সং অফ দ্য বার্ড অ্যান্ড এসকেপ ফ্রম হিউম্যান সাফারিং অ্যান্ড মর্টালিটি, হ্যাঁ কি না? The frozen permanence of art as an emblem of truth and beauty. A late Olympian deity who elects a temple or square, the poet becomes a priest. দেখো আমরা নাইটেঙ্গেলটা খুঁজে পেয়ে গেছি, দি ইমর্টাল সং অফ দ্য বার্ড, অ্যাজ অ্যান এসকেপ ফ্রম হিউম্যান সাফারিং অ্যান্ড মর্টালিটি। তাহলে ওয়ানটা হবে 2, ওয়ানটা 2 আছে এ আর ডিতে। চলো তাহলে এবার বাকিগুলো দেখি। ওড অন আ গ্রেসিয়ানান, একটা গ্রেসিয়ানান ছিল, তার গায়ে ছবি আঁকা ছিল। দ্য ফ্রোজেন পার্মানেন্স অফ আর্ট অ্যাজ অ্যান এমব্লেম অফ ট্রুথ অ্যান্ড বিউটি, যেখানে তিনি কি দেখাচ্ছেন যে হিউম্যান লাভ টেম্পোরারি, কিন্তু ওই যে সে আর্নের গায়ে প্রেমিক এবং প্রেমিকার ছবি আঁকা আছে, প্রেমিকা পালাতে চাইছে আর প্রেমিক তাকে ধরতে চাইছে, ও সারা জীবন পালাতে চাইবে, সারা জীবন ধরতে চাইবে। ওকে, তাহলে 2-এরটা 3 হবে, 2-এরটা 3 এতে আছে, ডিতে নেই। এ ইজ দ্য আনসার। তাও দেখে নি,
ওড্ডু সাইকি, সাইকি একজন দেবী। ওকে, সাইকি একজন দেবী, তাহলে 3-এরটা 4 হবে, 3-এরটা 4। ওড অন মেলানকলি, বিটার সুইট নেচার অফ বিউটি অ্যান্ড জয়, 1। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। Keats's Endymion is based on the Greek myth of the love between Endymion and এন্ডিমিয়নের কার সাথে প্রেম হয়েছিল? বলো, মুন গডেস। কি আসছে আনসার? সিনথিয়া। আচ্ছা, সিনথিয়াই সবাই আনসার বলছো, কারণ সিনথিয়া ইজ দ্য আনসার। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে চলো। ফ্রম হুইচ পোয়েম বাই কিটস আর দ্য ফলোইং লাইনস টেকেন? বলো এই লাইনগুলো কিটসের কোন পোয়েমের? আশা করি পারবে সবাই, খুব ইম্পর্টেন্ট পোয়েম। আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, ইটস লাভলিনেস increases, it will never pass into nothingness, but still will keep a bower wait for us. বলো কোন কবিতার লাইন? এই ইতিমধ্যে সবাই ভোট দিয়ে দিয়েছে, এন্ডিমিয়ন। A thing of beauty is a joy for ever, এন্ডিমিয়ন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোলরিজেস কুবলাই খান was composed according to the poet himself during, কুবলাই খান কোন সময় কম্পোজ করা হয়েছে? আ ফিভার ড্রিম, জ্বর এসেছিল, জ্বরের ঘোরে স্বপ্ন দেখছিল, অ্যান অপিয়াম ইন্ডিউসড রেভারি, আ ওয়াকিং ট্রান্স, আ ভিশন ইন চার্চ। ওকে, আনসার সবার ঠিক আছে, অপিয়াম ইন্ডিউসড রেভারি। এই সময় তিনি কার কোন বই পড়ছিলেন? কুবলাই খান সম্বন্ধে তিনি কোন বই থেকে পড়ছিলেন? বলো 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 বলো। পার্কাসেস পিলগ্রিমেজ। এইখানে তিনি কুবলাই খানের সম্বন্ধে একটা প্যাসেজ পড়তে পড়তে তিনি ঘুমিয়ে পড়েন। ওকে, ফাইন। নেক্সট, কোলরিজেস ক্রিটিক্যাল ওয়ার্ক বায়োগ্রাফিয়া লিটারেরিয়া ইন্ট্রোডিউস দ্য ফেমাস ডিস্টিংশন বিটুইন এনসিয়েন্ট ইমাজিনেশন, wit and humor, reason and understanding, the sublime and the beautiful. Absolutely correct. আচ্ছা, কোলরিজ এই বায়োগ্রাফিয়া লিটারেরিয়া লেখার সময় সব থেকে বেশি কোন ফিলোজফারের দ্বারা ইন্সপায়ার্ড ছিলেন, ইনফ্লুয়েন্সড ছিলেন? হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ফিলোজফার অ্যান্ড ফ্রম হুইচ কান্ট্রি? জার্মান ফিলোজফার ইমানুয়েল কান্ট, জার্মান ফিলোজফার ইমানুয়েল কান্ট। ওকে, ফাইন। Match Coleridge's works in list 1 with the key features in list 2. The Rime of the Ancient Mariner, Kublai Khan, Christabel, Frost at Midnight. Key feature গুলোর সাথে মেলাও। A fragment of a supernatural Gothic poem about a mysterious enchantress. এটা তো বুঝে যাওয়া উচিত। Mysterious enchantress, Gothic poem, কোনটা? A conversation poem meditating on a sleeping child by a dying fire, কোনটা? A poem composed in a dream vision describing a pleasure palace in Xanadu. এটা তো একেবারে বুঝে যাওয়া উচিত। Xanaduর প্লেজার প্যালেস, কুবলাই খান। A ballad of guilt, supernatural punishment and redemption at sea, কোনটা? সি, রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার। ওকে, ক্রিস্টাবল কোনটা? এনচেন্ট্রেসের গল্প। আর ফ্রস্ট এট মিডনাইট, তার ছেলে হটলি ঘুমোচ্ছিল, সেই ঘুমন্ত ছেলের দিকে তাকিয়ে বাবার যে চিন্তা। ওকে, তাহলে রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার হচ্ছে এইটা, 1টা 4 হলো। কুবলাই খান হচ্ছে ড্রিম ভিশন জানাডু 3, ক্রিস্টাবল 1, ফ্রস্ট এন্ড মিডনাইট 2, 4 3 1 2, 4 3 1 2, কারেক্ট আনসার, কারেক্ট আনসার। চলো নেক্সট, হুইচ ক্রিটিক্যাল টার্ম ডিড কোলরিজ কয়েন to describe the reader's suspension of skepticism
when engaging with supernatural literature. সুপারন্যাচারাল লিটারেচার এনজয় করার জন্য মানুষ কি করেন বলো? সবার আনসার ঠিক। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। এটা আমরা কোন টেক্সটে পেয়েছি এক্সপ্রেশনটা? কোলরিজের কোন টেক্সটে পেয়েছি? কোন টেক্সটে পেয়েছি? খ্রিস্টাবলে। খ্রিস্টাবলে উনি লিখেছিলেন উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ সম্বন্ধে। কুচভি? হ্যাঁ, বাগেরা সবাই ঠিক লিখেছো। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। নেক্সট, সজ প্লে, জিবি সজ প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান 1894 satirizes British imperialism, romantic notions of war and heroism, the suffragette movement, Victorian religious hypocrisy. What will be the answer? What will be the answer? Arms and the man. Arms বলতে এখানে দুটো বোঝানো হয়। আর্মস মানে অ্যামিউনিশনস হতে পারে, অ্যামিউনিশনস হতে পারে। আবার আর্মস মানে আর্মস অপা, আর্মস অপা লাভারও হতে পারে, তার মানে ওয়ারও হতে পারে আর লাভও হতে পারে। ট্রেডিশনাল কনসেপ্ট অফ ওয়ার অ্যান্ড লাভ। আর তার এগেনস্টে দা ম্যান, ডেফিনিট আর্টিকেল মানে ব্লোনসলি, মানে রিয়েলিস্টিক প্র্যাগমেটিক সেভিয়ান অ্যাটিটিউড টু ওয়ার অ্যান্ড লাভ। বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রত্যেকের উত্তর ঠিক। নেক্সট চলো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট সজ ড্রামাটিক টেকনিক। সজ ড্রামাটিক টেকনিক সম্বন্ধে স্টেটমেন্টগুলো দেখো। সজ প্লেজ আর ক্যারেক্টারাইজড বাই লং উইটি ডিবেটস রাদার দ্যান কনভেনশনাল ড্রামাটিক অ্যাকশন। ইয়েস অর নো? অ্যাকশনের থেকে তিনি কনভারসেশন বা ডিবেটের উপর বেশি জোর দিয়েছিলেন। হ্যাঁ, এই জন্য ড্রামা অফ আইডিয়াস বলাই হয়। স ইউজ দ্য ফ্রেজ ড্রামা অফ আইডিয়াস টু ডিস্টিংগুইশ হিজ ওয়ার্ক ফ্রম অ্যাকশন বেসড মেলোড্রামা। আমারগুলো অ্যাকশন বেসড মেলোড্রামা নয়, আমার এখানে আইডিয়ার সাথে আইডিয়ার লড়াই হয়। ড্রামা অফ আইডিয়াস, হ্যাঁ এটাও কারেক্ট। Shaw published his plays with unusually long and detailed stage directions and prefaces containing his social arguments. যদি তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানই পড়েছো, সেখানে দেখবে যে স্টেজের কোন দিকে দরজা, কোন দিকে জানলা, কোথায় সোফা, কোথায় মিরার, কোথায় দেশলাইয়ের বাক্স, একেবারে ডিটেল স্টেজ ডিরেকশন দিতেন তিনি, আর বড় বড় প্রেফেস লিখতেন। হ্যাঁ এটাও ঠিক। শ রিজেক্টেড দ্য ইনফ্লুয়েন্স অফ ইবসন ইন্টারলি, ফাইন্ডিং ইজ সোশ্যাল রিয়ালিজম টু পেসিমিস্টিক। তিনি ইবসনকে একেবারে, ইবসনের কোনো প্রভাবই তার উপর ছিল না, তিনি ইবসনকে রিজেক্ট করেছিলেন। এটা একেবারে ভুল। ইবসনের অনেক বড় প্রভাব ছিল, সেটা তিনি বারবার অ্যাকনলেজ করেছিলেন। তাহলে আনসার হবে 1, 2 and 3। 1, 2 and 3। ওকে, নেক্সট চলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট জর্জ বার্নার্ড শো? কোনটা কারেক্ট নয়? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 1925, হ্যাঁ কিনা? 1925 এ তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, হ্যাঁ পেয়েছিলেন। হি ওয়াজ আ ফাউন্ডিং মেম্বার অফ দ্য ফেবিয়ান সোসাইটি অ্যান্ড আ কমিটেড সোশ্যালিস্ট, হ্যাঁ ছিলেন, ফেবিয়ান সোসাইটির কমিটেড মেম্বার ছিলেন। হি ওয়ান অ্যান একাডেমি অ্যাওয়ার্ড ফর দ্য স্ক্রিন প্লে অফ পিগম্যালিয়ন, মেকিং হিম আ পার্সন টু হ্যাভ ওয়ান বোথ আ নোবেল প্রাইজ অ্যান্ড অস্কার। এটা আমি পড়িয়েছিলাম, তোমাদের বলেছিলাম, হ্যাঁ এটাও ঘটেছিল। ওকে, হি ওয়াজ বর্ন ইন লন্ডন, হি ওয়াজ বর্ন ইন ডাবলিন, আয়ারল্যান্ড। পরে তার মায়ের সাথে লন্ডনে শিফট করছেন, আয়ারল্যান্ডে জন্ম তার। তাহলে ডিটা ভুল। নেক্সট, আইডেন্টিফাই দ্য পোয়েম ফ্রম দ্য ফলোইং লাইনস অফ ফ্রস্ট। বলো ফ্রস্টের কোন কবিতা? এটা অপরাধ হয়ে যাবে না পারাটা, সবাই পারবে। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। আমরা জানি বা নাই জানি, এই লাইনটা মানে আমরা ফ্রস্টের নামও যদি নাও জানি, এই লাইনটা সবাই জানে। যেখানে সেখানে দেখবে লেখা থাকে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। কোন কবিতা? স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ফাইন। মানে এই যে একটা এনচান্টিং বিউটি, যেখানে আমার থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু আমি থাকতে পারবো না, কারণ কি? আই হ্যাভ প্রমিসেস টু কিপ। অনবদ্য কবিতা। নেক্সট, consider the following statements about Robert Frost. Frost spent several years in England, 1912 to 15, where he befriended Edward Thomas, Rupert Brooke,
and was encouraged by Ezra Pound? Yes or no? ভাবো। Frost's first collection of Boy's Will was published in England, not America. ভাবো। Frost is associated with New England rural life, but was actually born in San Francisco, California. ভাবো। Frost won the Pulitzer Prize Frost won the Pulitzer Prize for 4 times, a record. ভাবো। কোনটা ঠিক? এমন না যে সবগুলো ঠিক আছে। ভেবে বুঝে দেখো না, এমন তো নয় আবার যে সবগুলো ঠিক আছে। 1 2 3 and 4 কেমন থাকলে? একটা তো কিছু গন্ডগোল থাকবে, সবগুলো কি করে ঠিক হয়? হ্যাঁ, তিনি এই সময়টা ইংল্যান্ডে কাটিয়েছিলেন। হ্যাঁ, বয়েজ উইল ফার্স্ট কালেকশন সেটা ইংল্যান্ডে প্রকাশ পেয়েছিল। তার তিনি নিউ ইংল্যান্ড রুরাল লাইফের সাথে অ্যাসোসিয়েটেড হলেও তার জন্ম হয়েছিল সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে। হ্যাঁ, তিনি 4 বার পুলিৎজার প্রাইজ পেয়ে রেকর্ড তৈরি করেছিলেন। সবগুলো ঠিক। নর্মালি আমাদের মনে হয় সবটা তার ঠিক হতে পারে না, কোশ্চেনের জন্য দেওয়া সেটা হতে পারে। ভালো করে মানে পড়ে বুঝে আনসার করবে। চলো হেমিংওয়ে সাজাও কোনটার সাথে কোনটা। The sun also rises a farewell to arms for whom the bell tolls, the old man and the sea. Settings. কিউবা অ্যান্ড গালফ স্ট্রিম, এটাকে বোঝাতে হবে যে কোনটার। এটা তো জানো সবাই। প্যারিস অ্যান্ড পেম্পলন, যেখানে তোমার বেশ কিছু মানুষজন প্যারিসে বাস করে, অনেকটাই অটোবায়োগ্রাফিক্যাল। তারা স্পেনে যাচ্ছে ওই ষাঁড়ের লড়াই দেখতে, সেটা কোনটা ছিল খেয়াল করো তো। দি ইটালিয়ান ফ্রন্ট অ্যান্ড সুইজারল্যান্ড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেটা খুব অটোবায়োগ্রাফির এলিমেন্ট আছে, যেখানে একজন তোমার অ্যাম্বুলেন্স ড্রাইভার আর্মির, তার একজন নার্সের সাথে প্রেম হচ্ছে। দ্য মাউন্টেন্স অফ রিপাবলিকান স্পেন, সিভিল ওয়ার। বলো কোনটা? এ আর ডি আসছে নাকি? আচ্ছা, কিউবা ওল্ড ম্যান, এটা তো সবাই জানো। তাহলে 4টা 1 হবে, 4টা 1 এ আর সিতে আছে। যে ডি করেছো সে প্রথমে ভুল করেছো, যে ডি করেছো আগে ভুল করেছো। দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, কিউবান ফিশারম্যান, এটা তো ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিটা জানা উচিতই ছিল, এবং এগুলো তো পড়েছো সব, কিন্তু পড়িয়েছি প্রত্যেকটাকে ধরে ধরে। তাহলে এটা 4টা 1, ফাইন। তাহলে এরপর আমাদের দাঁড়ালো এই দুটো, তাহলে বি আর ডি কে আমরা আগে বাদ দিলাম। এরপরে বলো তো, দ্য সান অলসো রাইজেস, সেটা কোন ঘটনাটা? যেখানে তোমার কিছুজন মানুষজন যারা ফ্রান্সে আছে, প্যারিসে আছে, তারা যাচ্ছে প্যাম্পলোনা, স্পেন, তাই তো? দেখো ঠিক কিনা। এটা কি ঠিক? তাহলে কোনটা হবে? ফেয়ারওয়েল টু আর্মস কোনটা? ফেয়ারওয়েল টু আর্মস কোনটা? যেটা তার অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে। ওকে, আর ফর অফ দ্য বেল টোলস যেটা বাকি রইল, তার মানে 2 3 4 1। ওকে, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন। আইডেন্টিফাই দ্য নভেল
and significance of the following passage by Hemingway. বল হেমিংওয়ের কোন নভেল থেকে লাইনটা নেওয়া? If people bring so much courage to this world, the world has to kill them to break them. So of course it kills them. The world breaks everyone, and afterward many are strong at the broken places. But those that will not break, it kills. It kills the very good and the very gentle and the very brave impartially. কি অনবদ্য লাইন, বলো কোন টেক্সট থেকে নেওয়া? If people bring so much courage to this world, the world has to kill them to break them. যদি বেশি সাহসিকতা নিয়ে আসে, পৃথিবী তোমাকে হত্যা করবে, নইলে ভেঙে ফেলবে। সো অফকোর্স ইট কিলস দেম, তাকে মানে ভেঙে ফেলতে হবে, নইলে মেরে ফেলতে হবে, মেরেই ফেলে। দ্য ওয়ার্ল্ড ব্রিংস এভরিওয়ান অ্যান্ড আফটারওয়ার্ড মেনি আর স্ট্রং অ্যাট দ্য ব্রোকেন প্লেসেস। আবার অনেকে কিন্তু ভেঙে যাওয়ার পর আর বেশ শক্তিশালী হয়ে ওঠে, যেমন সান্তিয়াগো ছিল আমাদের, ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এর। বাট দোজ দ্যাট উইল নট ব্রেক, ইট কিলস। যারা ভাঙে না তাদের হত্যাই করে দেওয়া হয়। ইট কিলস দ্য ভেরি গুড অ্যান্ড দ্য ভেরি জেন্টল অ্যান্ড দ্য ভেরি ব্রেভ ইম্পার্সিয়ালি। কোথাকার লাইন? প্রত্যেকে ঠিক করেছো, প্রত্যেকে ঠিক করেছো। আ ফেয়ারওয়েল টু আর্মসের লাইন, আ ফেয়ারওয়েল টু আর্মসের লাইন। নেক্সট কোয়েশ্চন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট হেমিংওয়েজ দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি? কোনটা কারেক্ট নয়? সান্তিয়াগো, the old Cuban fisherman, catches the great marlin after a battle lasting 3 days and nights. Yes. হ্যাঁ, 3 দিন রাত ধরে লড়াই করে মার্লিনকে ধরেছিল। The shark stripped the marlin to a skeleton by the time Santiago returns to port. হ্যাঁ, মাংসটা খুবলে খুবলে খেয়ে নিয়েছিল, শুধু কঙ্কালটুকু পড়েছিল। The novel won Hemingway the Pulitzer Prize for Fiction in 1953 and contributed to his Nobel Prize in Literature in 1954. হ্যাঁ, ওনার পুলিৎজার পেতে সাহায্য করেছিল, আর নোবেল প্রাইজ সাইটেশনে এই নভেলাটা রেফারেন্স দেওয়া ছিল। হ্যাঁ, এটাও সত্যি। সান্তিয়াগো ইজ অ্যাকম্পানিড বাই দ্য বয় ম্যানুলিন থ্রু আউট হিজ সি ভয়েজ, হু হেল্পস হিম হল ইন দ্য মার্লিন। ভুল। ম্যানুলিন ওর সাথে থাকতে চেয়েছিল, এর বাড়ির লোক বারণ করেছিল, কারণ সান্তিয়াগোকে সবাই অপয়া বলে ভাবতো, যে 84 দিন ধরে মাছ পায়নি, তাহলে এই জন্য ওকে যেতে দেওয়া হয়নি। তাহলে ডি ইনকারেক্ট। নেক্সট, ওয়াল্ট হুইটম্যান সেমিনাল পোয়েট্রি কালেকশন ইজ টাইটেল। ওয়াল্ট হুইটম্যানের সব থেকে বিখ্যাত পোয়েট্রি কালেকশনের নাম কি? যেটা ছিল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলিতেই ছিল, লিভস অফ গ্রাস। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট লিভস অফ গ্রাস। লিভস অফ গ্রাসের সম্বন্ধে স্টেটমেন্টগুলো দেখো, কোনটা কারেক্ট বলো। হুইটম্যান ফার্স্ট পাবলিশ লিভস অফ গ্রাস ইন 1855 at his own expense. হ্যাঁ, এটা ঠিক। The collection went through several editions during Whitman's lifetime, the final deathbed edition appearing in 89 to 192. সারা জীবন ধরে ওরা ওয়ার্ক ইন প্রোগ্রেস ছিল। Emerson's letter of praise was used by Whitman in advertising for Leaves of Grass without Emerson's permission. এটাও ঠিক, উইদাউট পারমিশন তিনি ইমারসনের লেটারটাকে ইউজ করে দিয়েছিলেন। Leaves of Grass was publicly burned and banned in Boston in 1882 by the district attorney's office. এটা সঠিক না ভুল? বাকিগুলো সব ঠিক আছে, আমি জানি, বাকিগুলো নিয়ে তোমাদের কোনো কনফিউশন নেই। 4 নাম্বারটা ঠিক না ভুল? নিশ্চয়ই এটা বলেছিলাম তো তোমাদের, নিশ্চয়ই মনে আছে যে এটা লেখার ফলে তার কিন্তু চাকরি গেছিল, মনে আছে কিনা? এটা লেখার ফল হিসেবে তাকে কিন্তু চাকরি হারাতে হয়েছিল। তাহলে কি সবগুলো ঠিক? তোমরা তো কয়েকজন বলছো সবগুলো ঠিক, তাই কি? দেখি না আনসার কি আছে। হ্যাঁ, আনসার তো ওটাই আছে, কারণ এটা লেখার পর এতটাই বিতর্ক তৈরি হয়েছিল যে জন্য চাকরি হারিয়েছিল। তার লেখা মানে বইপত্র পুড়িয়ে ফেলা হয়েছিল অনেক। হুইটম্যানস এলিজি, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেনটি কে? কে ক্যাপ্টেন? আব্রাহাম লিঙ্কন। কারণ এই সিভিল ওয়ারে দেশকে ভাঙতে দিলেন না আব্রাহাম লিঙ্কন, আমেরিকান প্রেসিডেন্ট, এবং তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। আব্রাহাম লিঙ্কন। দ্য প্রোটাগনিস্ট গুডম্যান ব্রাউন মিটস দ্য ডেভিল ইন দ্য ফরেস্ট ইন হুইচ হথর্ন স্টোরি? খুব কঠিন প্রশ্ন এটা, সব থেকে কঠিন প্রশ্ন আছে 100টার মধ্যে।
গুডম্যান ব্রাউনকে কোথায় পাওয়া গেছিল, কোন গল্পে? ইয়াং গুডম্যান ব্রাউনে। এবং এইটাও পরীক্ষার হলে হলে 2-4 জন অন্তত ভুল করে আসতো। এত সহজ কি হয়, তাই না? হথর্নস নভেল দ্য হাউস অফ দ্য সেভেন গেবলস ইজ সেট ইন দ্য টাউন অফ, বলো কোন টাউনে? ওহ, সাবাস 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 সাবাস, এটা তো বুঝতে পারলাম পড়াশোনা করেছো, সাবাস। সালেম। Read the following statements. Assertion. Dickinson's unconventional use of dashes, capitalization, and slant rhyme, that is approximate rather than exact rhyme, was a deliberate formal choice that gives her poems their characteristic tension and ambiguity. এটা একেবারে সঠিক যে উনি প্রচুর মানে তখনকার হিসেবে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতেন ড্যাশের ব্যবহারে, ক্যাপিটালাইজেশনে, স্ল্যান্ট রাইমের ব্যবহারে। চলো রিজনটা দেখি। Dickinson's early editors, Thomas Wentworth Higginson and Mabel Loomis Todd, respect these formal unconventionalities and published her work exactly as she wrote it. আদৌ তারা যত পেরেছিল এডিট করে দিয়েছিল, এটা ঠিক নয়। যত পেরেছিল এডিট করে 12টা বাজিয়ে দিয়েছিল কবিতাগুলোর। অনেক পরে সেগুলো আনএডিটেড ভার্সন এসছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A is true but R is false. Next, consider the following statements about Emily Dickinson. বলো এমিলি ডিকিনসনের স্টেটমেন্টগুলো দেখো। ডিকিনসন সেন্ট পোয়েমস টু টমাস ওয়েন্টওয়ার্থ হিগিনসন ইন 1862 asking him whether her verse is alive, inaugurating a lifelong literary friendship, যে পরবর্তীকালে ওনার পাবলিশার হয়। হ্যাঁ, এটা সঠিক, এটা সঠিক। হিগিনসন enthusiastically encouraged immediate publication of her poems. হিগিনসন ওনাকে বললেন চলো কবিতাগুলো ইমিডিয়েটলি পাবলিশ করা উচিত। এটা ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? ভাবো তো। Dickinson's poems were given numbers rather than titles by scholars, as she titled very few of them herself. তিনি যেহেতু খুব কম কবিতা টাইটেল দিয়ে গেছিলেন, পরবর্তীকালে স্কলাররা তার কবিতাগুলোকে টাইটেলের বদলে নাম্বার দিতেন। ভাবো ভাবো ভাবো। Dickinson was a prolific correspondent. Many of her letters contain poetry. তিনি বাকিদের সাথে করেসপন্ডেন্সে থাকতেন বরাবর। তার অনেক লেটারে অনেক চিঠিতেই পোয়েট্রি লেখা আছে। ফার্স্ট লাইন যদি নাম হয় তার মানে নিশ্চয়ই আলাদা করে তিনি নাম দিতেন না। বলো কোনটা ঠিক? আচ্ছা, বেশ কিছুজন সি করলে মানে 1, 3 আর 4। আচ্ছা, 2টা ভুল, একেবারে ঠিক কথাই 2টা ভুল। ইমিডিয়েটলি পাবলিকেশনের জন্য ওনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছিল এটা ব্যাপার নয়। টাইটেল তিনি আলাদাভাবে বেশিরভাগগুলো দিয়ে যাননি। হ্যাঁ, এটা ঠিক। বাকি মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ বেশি করতেন না, কিন্তু চিঠিপত্র লিখতেন। এটাও তো ঠিকই মনে হচ্ছে। চলো দেখি না কি বলছে এখানে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, 1, 3 and 4, তার মানে পড়াশোনা হয়েছে। এগুলো এতটাই ডিটেলে তোমাদের দেওয়া হয়েছিল ম্যাটেরিয়ালসগুলো, আশা করি বুঝতে পারছো সেগুলো কি কাজে লেগেছে, আইডিয়াগুলো কতটা ক্লিয়ার হয়েছে যে যতই গভীর থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে না কেন ধরতে পারছো ঠিকঠাক। আমি অন্তত এক্সপেক্ট করে থাকছি যে যেদিন ফাইনাল রেজাল্টটা বেরোবে সেদিন অনেকগুলো ফোন আমার কাছে আসবে, কারণ আমার মনে হয় তোমাদের প্রিপারেশন সত্যিকার ভালো জায়গায় আছে। বাকি এবার সেভাবে এক্সামটা দিয়ে এসো, যাতে সেদিন অন্তত এটুকুটা জানতে পারি যে না, এইখানে যাই হোক অন্য কোথাও আমি ঠিকঠাক করে এলাম। এইখানে মানে বুঝতে পারছো কি বলছি? ভয় তো থাকবেই, ভয় তো খানিক পাবেই। ভয় পাচ্ছ কারণ তুমি মানুষ, মানুষ মাত্রই তো ভয় ডর থাকবেই, এবং ভয়গুলোই তো আমাদের মানুষ বানায়। আর কিচ্ছু হবে না, সব ভালো হবে, ঠিকঠাক করে লিখে এসো। ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর ছেলে মেয়ে চাকরি পাবে, যেটা লাস্ট টাইমও পেয়েছিল এবারও পাবে, কিচ্ছু হবে না। ওগুলো ডেসক্রিপটিভগুলো যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলোকে জোর দিয়ে যাও। এক একজন রাইটারকে ধরে যেগুলো প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে দিয়ে যাও, খুব কমন পাবে। ডেসক্রিপটিভ খুবই কমন পাবে, একদম মোস্ট ইম্পর্টেন্ট গুলোকেই তুলে ধরা হবে।
ডেসক্রিপটিভ নিয়ে তোমাদের কোনো প্রবলেমই হবে না, খুব কমন জায়গাগুলোকে পড়ে যাও, সেগুলোই পাবে। ওকে, চাপ হবে না কিছু, ভালো হবে এক্সাম। আইডেন্টিফাই দ্য প্লে অ্যান্ড স্পিকার ফ্রম দ্য ফলোয়িং প্যাসেজ। বলো, নাটকের নাম বলো, স্পিকারের নাম বলো। Why am I trying to become what I don't want to be? What am I doing in an office? Making a contemptuous, making fool of myself when all I want is out there waiting for me the minute I say I know who I am. Great American Dream, যেখানে উইলি লোমান তার ছেলে বিফ লোমানকে ম্যাটেরিয়ালি সাকসেসফুল বানাতে চাইছে, আর বিফ লোমানের তাদের কোনো আগ্রহ নেই। বিফ লোমান টু উইলি ইন ডেথ অফ আ সেলসম্যান, সব গল্পগুলো লেখা ছিল, মনে পড়ছে? ওকে, এই আইডিয়াগুলো তোমাদের আজকে কাজে লাগছে। কি কারণে এগুলোকে এরকম ডিটেলে দেওয়া হয়েছে, যে এই ধরনের কোয়েশ্চেন থাকবে বলেই দেওয়া হয়েছে ওইভাবে, এবং যে কারণে তোমরা সব ধরতেও পারছো আজ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট আর্থার মিলার্স ক্যারিয়ার অ্যান্ড লিগেসি? কোনটা সঠিক নয় বলো। ডেথ অফ আ সেলসম্যান 1949 ওয়ান দ্য পুলিৎজার প্রাইজ ফর ড্রামা অ্যান্ড দ্য টনি অ্যাওয়ার্ড ফর বেস্ট প্লে। ঠিক না ভুল ভাবো। মিলার ওয়াজ ম্যারিড টু ম্যারিলিন মনরো from 1956 to 61 and wrote the screenplay The Misfits for her. ভেবে দেখো। Miller's play After the Fall was widely understood as a romantic play based on his marriage to Marilyn Monroe. Miller received the Nobel Prize in Literature in 1984. ডি পর আনসার করলে, কেন আনসার করলে ডি? কারণ বাকিগুলো সবগুলো সত্য, উনি নোবেল প্রাইজ পাননি, উনি নোবেল প্রাইজ পাননি। ফাইন ফাইন, এই তো দুর্দান্ত হচ্ছে আজকে তোমাদের পারফরমেন্স দেখে আমার এক্সপেকটেশনও বাড়ছে। ম্যাচ অনিতা দেসাইজ নভেলস ইন লিস্ট 1 উইথ দ্যার সেন্ট্রাল ক্যারেক্টার্স অর সেটিংস ইন লিস্ট 2। একটা দুটো আগে বের করো না, তাহলে সহজ, না এমনি তো সহজ পেয়ে যাবে সব। ক্রাই দ্য পিকক, ফায়ার অন দ্য মাউন্টেন, ইন কাস্টাডি, ক্লিয়ার লাইট অফ ডে। ও ও ফায়ার অন দ্য মাউন্টেন ও নন্দা কাউলের ক্যারেক্টার ছিল, নিশ্চয় আমাদের মনে আছে। নন্দা কাউল ইলা দাস, ওকে, দুই বান্ধবী। ইন কাস্টাডিতে ওই যে উর্দু পোয়েট্রি নিয়েছিল দেবেন নূর, ইন কাস্টাডি পেয়ে গেলাম আমরা। ক্রাই দ্য পিকক, ক্রাই দ্য পিকক, যেখানে মায়া একটা নিউরোটিক ওয়াইফ, অনেক আগে একটা প্রফেসি করা হয়েছিল ওর হাজব্যান্ডের মৃত্যুর নিয়ে, সে নিজেই শেষমেশ মেরে ফেলছে, তাহলে পড়ে রইল ক্লিয়ার লাইট অফ ডে। তাহলে ক্রাই দ্য পিকক 2, ফায়ার অন দ্য মাউন্টেন 3, ইন কাস্টাডি 1 আর ক্লিয়ার লাইট 4। 2 3 1 4, 2 3 1 4। এই তো আমি বলার আগেই, কোশ্চেন দেওয়ার আগেই সবাই আনসার করছো। নেক্সট, বিক্রম সেটস নভেল রিটেন এন্টারলি ইন ভার্স মডেলড অন পাস্কিনস ইউজিন ওনজিন। বলো কোনটা ওনার ভার্স নভেল ছিল? পাতে দেওয়ার আগে খেয়ে নিচ্ছ যে। গোল্ডেন গেট। আচ্ছা, কতগুলো ওয়ানজিন কতগুলো ছিল? নাম্বার সাব্বাস সাব্বাস, 590 ভার্স নভেল। ওকে, আর এই অ্যান ইকুয়াল মিউজিক, এটা নিয়ে তো বলা হয়েছিল, হ্যাঁ সনেটস, 590 সনেটস। যে এইটার যে ওয়েস্টার্ন মিউজিকের যে সেন্স দেখিয়েছেন, এর ধারে কাছে কোনো ওয়েস্টার্ন রাইটাররাও দেখাতে পারেননি। হ্যাঁ, ভায়োলিনিস্ট আর পিয়ানিস্টের প্রেমের গল্প, রাইট, যেটা ছিল অ্যান ইকুয়াল মিউজিক। দ্য গোল্ডেন গেট 590টা সনেটের কালেকশন, ভার্স নভেল। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট অ্যাবাউট বিক্রম সেট? কোনটা কারেক্ট নয়? হিজ ট্রাভেল মেমোয়ার ফ্রম হেভেন লেক ডিসক্রাইবস হিজ জার্নি থ্রু চায়না অ্যান্ড টিবেট ব্যাক টু ইন্ডিয়া। হ্যাঁ সত্যি কথা, তিনি চায়নাতে পড়তে গেছিলেন এবং সেখান থেকে ফিরে আসার তার ট্রাভেল মেমোয়ার, তার ফার্স্ট লেখা ওটাই। সেট ইজ অলসো আ পোয়েট, হিজ কালেকশনস ইনক্লুড ম্যাপিংস, দ্য হাম্বল অ্যাডমিনিস্ট্রেটিভ গার্ডেন অ্যান্ড বিস্টলি টেলস ফ্রম হিয়ার অ্যান্ড দেয়ার। আচ্ছা, এটা কি সঠিক না ভুল? এটা সঠিক না ভুল? নাম্বার 3, এটা সঠিক। আচ্ছা, ট্রু বলে দিয়েছো তোমরা। সেট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর সুইটেবল বয়, এটা কি ঠিক?
এটার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাননি। এটার জন্য তিনি পেয়েছিলেন কমনওয়েলথ রাইটার্স প্রাইজ। এটার জন্য তিনি পেয়েছিলেন কমনওয়েলথ রাইটার্স প্রাইজ, এবং তার সাথে আরো একটা পেয়েছিলেন ডব্লিউ.এইচ স্মিথ লিটারারি অ্যাওয়ার্ড। ডব্লিউ.এইচ স্মিথ লিটারারি অ্যাওয়ার্ড, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাননি। তাহলে কোনটা কারেক্ট নয় সেটা আমরা পেয়ে গেলাম। সেট স্টাডি এট কর্পাস ক্রিস্টি কলেজ অক্সফোর্ড লেটার, ঠিক আছে। তাহলে সিটা হচ্ছে ভুল, ওটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাননি। নেক্সট নেক্সট খুব বিখ্যাত কবিতা দ্য নাইট অফ দ্য স্করপিয়ন, নিসিম ইজেকেল। Consider the following statements. The poem describes the night of a scorpion stings the poet's mother in a rural Indian village. হ্যাঁ, একেবারে সঠিক, সত্যি কথা, একেবারে সত্যি। The father, described as a skeptic and rationalist, tries folk remedies, prayers, and eventually Western medicine on his wife. এটা ঠিক না ভুল? ভাবো। Number 3, the poem ends with the mother thanking God that the poison spared her children, not lamenting her own pain. সবকিছু শেষে মা বলছে ভাগ্যিস আমার কামড়েছে, আমার ছেলে মেয়েদের কামড়ায়নি। হ্যাঁ, এটাও সঠিক, এটাও সঠিক, শেষে মা এটা বলেছিল। দ্য পোয়েম endorses religious ritual as the most effective response to the crisis. যে পোয়েমের শেষে বলা হচ্ছে যে এই যে রিলিজিয়াস রিচুয়ালের মাধ্যমে একমাত্র এই ক্রাইসিসের হাত থেকে বাঁচা যায় না, ওগুলোকে বরঞ্চ তিনি সুপারস্টিশন বলে ইনডিরেক্টলি ক্রিটিসাইজ করছেন। এরপর 2 নাম্বারটা ঠিক না ভুল বলো, 2 নাম্বারটা ঠিক না ভুল? আমি কবিতার লাইনগুলো পড়ছি এখন। হ্যাঁ, মাই ফাদার skeptic rationalist trying every curse and blessing. Every curse and blessing means prayers, পাউডার, মিক্সচার, হার্ব অ্যান্ড হাইব্রিড, তার মানে ফোক রেমেডিজ থেকে শুরু করে ওয়েস্টার্ন মেডিসিন। এই পাউডার, হার্ব এগুলো হচ্ছে ফোক রেমেডিজ। হি ইভেন poured a little paraffin upon the beaten toe and put a match to it. ওয়েস্টার্ন মেডিসিন, একটা প্যারাফিন ওখানে দিয়ে আগুন জ্বালানো হচ্ছে যাতে ওই জায়গাটা পুড়ে যায়। ওকে, তাহলে হ্যাঁ, এগুলো সবই তার বাবাও করেছিলেন। তাহলে 1 2 3 কারেক্ট, 1 2 3 কারেক্ট। সি তোমরা আনসার সিটাই করেছো, একেবারে সঠিক উত্তর করেছো, সি কারেক্ট আনসার। নেক্সট চলো মেলাও Ezekiel's poetry collections in list 1 with their publication years. A Time to Change, The Unfinished Man, The Exact Name, Latter Day Psalms. চলো মেলাও, কোনটার সাথে কোনটা মিলবে বলো। উত্তর আসছে, দেখে নি আর কয়েকটা আনসার। আচ্ছা, পরপর এ বলছে সবাই, পরপর সবাই এ বলছে, খুব কনফিডেন্টলি এ বলছে। আচ্ছা, একটা মনে থাকলে বাকিগুলো হয়ে যাবে। দি এক্সাক্ট নেম কত সালে পাবলিশ হয়েছিল? হ্যাঁ, সবাই ঠিকই বলছে, কারণ বাকিগুলো মনে থাক আর নাই থাক, এক্সাক্ট নেমটা মনে আছে 1965। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। চেঞ্জ করছো কেন? আগে তো ঠিকই বলেছিলে। এ ইজ দ্য কারেক্ট আনসার। এক্সাক্ট নেম ওয়াজ পাবলিশ ইন 1965। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। নিসিম ইজেকেল রিসিভ দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হুইচ কালেকশন? কোনটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? এগুলো একদম মাথায় গেঁথে আছে না। লেটার ডে সংস। ওকে, নেক্সট বলো আরকে নারায়ণস নভেলস লিস্ট 1 উইথ দ্য প্রোটাগনিস্ট লিস্ট 2। দ্য গাইডের প্রোটাগনিস্ট কে? একটা বের করে নাও না আগে। দ্য গাইডের প্রোটাগনিস্ট হচ্ছে রাজু। দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, তার প্রোটাগনিস্ট কে? আচ্ছা দেখো, আরো সহজ বিষয়,
দ্য ভেন্ডার অফ সুইটস, জগন সুইট মিট সেলার। হয়ে গেল, দুটো পেয়ে গেছি আমরা। দ্য ম্যানিটার অফ মালগুড়ি নটরাজ। এখানে বাসু নামের একজন ক্যারেক্টার আছে যে টেম্পল এলিফেন্টটাকে হত্যা করতে গিয়ে নিজেই মরছে। ফিনান্সিয়াল এক্সপার্ট মার গয়া, মার্ক দর্শক, যে জিরো থেকে শুরু করে গোল করে জিরোতে ফিরে এলো। তাহলে এ ইজ দ্য আনসার। গাইড 2, ম্যানিটার 3, ভেন্ডার 1, ফিনান্সিয়াল এক্সপার্ট 4। চলো নেক্সট কোয়েশ্চনে যাই। Identify the novel from the following passage. Every demon carries within him, unknown to himself, a tiny seed of self-destruction and will eventually go up in thin air at the most unexpected moment. কোন টেক্সটের? নিজে নিজের পতন ডেকে এনেছে, নিজে নিজের পতন ডেকে এনেছে বাসু, রাইট। যে টেম্পল এলিফেন্টকে হত্যা করতে গিয়ে নিজেই মরেছে। দ্য ম্যানিটার অফ মালগুড়ি। বাহ বাহ, হ্যাঁ, বসবাসুর মিথ। ওকে। কেন দারুওয়ালা ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হুইচ কালেকশন? দারুওয়ালা কোন কালেকশনের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন? ওহ, সাবাস সাবাস। না, ওই যে অত খাটাখাটি করে যে ম্যাটেরিয়ালসগুলো আর বানানো হলো, এখন রেসপন্স দেখার পরে মনে হচ্ছে যে ওইটা কোনো পরিশ্রমই হয়নি, যে লেভেলের তোমরা প্রিপারেশন নিয়ে আছো। কোশ্চেনটা দেওয়ার আগে তোমরা আনসার দিয়েছো। চলো নেক্সট। রাস্কিন বন্ড স্টোরি আ ফ্লাইট অফ পিজনস এর উপর বেশ করে কোন মুভি হয়েছে? সাবাস সাবাস, জুনুন। আচ্ছা, সাত খুন মাফ মুভিটা রাস্কিন বন্ডের কোন গল্পের উপর বেশ করে হয়েছে? এটা লেখানো দেখি। সাত খুন মাফ এই মুভিটা কোন? সেভেন হাজব্যান্ডস অফ সুজানা, সুজানার সেভেন হাজব্যান্ডস, সুজানা সেভেন হাজব্যান্ডস, রাইট। দুর্দান্ত দুর্দান্ত, ভালো। দুটো অন্তত খুব বিখ্যাত সিনেমা পেলাম। আচ্ছা, আর একটা আছে যেটা তোমার বাচ্চাদের একটা সিনেমা আছে, খুব ভালো সিনেমা আছে, সেটাও তার একটা শর্ট স্টোরির উপর বেশ করে। ব্লু আমব্রেলা, ব্লু আমব্রেলা, রাইট। Mukhtar's Anand's debut novel Untouchable 1935 was written with a preface by, Untouchable এর প্রিফেস কে লিখেছিলেন? দুর্দান্ত দুর্দান্ত, E.M. ফস্টার, E.M. ফস্টার। আচ্ছা, আর কে নারায়ণের লেখালেখি পাবলিশ করার পিছনে কে হেল্প করেছিলেন? আর কে নারায়ণের লেখালেখি পাবলিশ করার পিছনে কে হেল্প করেছিলেন? গ্রাহাম গ্রিন। ফাইন ফাইন, অ্যাবসলিউটলি কারেক্ট, গ্রাহাম গ্রিন, অ্যাবসলিউটলি কারেক্ট। Read the following statements. Statement 1. Khushband Singh's Train to Pakistan 1956 uses the microcosm of the fictional village of Manu Majra to dramatize the communal catastrophe of the 1947 partition, focusing on how ordinary human bonds collapse under the pressure of mass violence. Yes or no? Absolutely correct. Yeah? Absolutely correct. Statement 2. The novel ends with Jagat Singh, a Sikh dacoit, sacrificing his own life to cut the wire attached to the departing train, saving Muslim passengers being transported to Pakistan. This is also correct. কারণ মতো তার প্রেমিকা ছিল। ওকে, তার প্রেমিকা ছিল। Both statement 1 and 2 are true. Both the statements are correct. Duran. HM's Things Fall Apart takes its title from a poem by. Things Fall Apart এর টাইটেলটা কোন পোয়েম থেকে নেওয়া? W.B. Yeats. ওকে ফাইন, পোয়েমটার নাম লেখো। The Second Coming. The Second Coming. Turning and turning in the widening jar, the falcon cannot hear the falconer. Mere anarchy is losed, কি blood dim tide is losed, কি সমস্ত ছিল না? Things fall apart, the center cannot hold, mere anarchy is losed, এরকম ছিল লাইনগুলো। Things fall apart, W.B. Yeats এর The Second Coming পোয়েম থেকে নেওয়া। ফাইন। Identify the work from the following Ole Soyinka quotation. বলো এই কোটেশনটা কোন টেক্সট থেকে নেওয়া? Ole Soyinka. The man dies in all
who keeps silent in the face of tyranny. বলো। Okay, the years of childhood, the man died, death and the king's horsemen, myth, literature and the African world. সবাই দেখছি একই দিকে গেলে, সবাই একই দিকে গেলে, একটু গন্ডগোল হলো এখানে। দ্য ম্যান ডায়েড, এই টেক্সটটা থেকে নেওয়া। সবাই ডেথ অ্যান্ড দ্য কিংস হর্সম্যানে গেছো, না, এটা ম্যান ডায়েড থেকে নেওয়া। ওকে, চলো। Patrick White became the first Australian to win the Nobel Prize in Literature in, Patrick White কত সালে নোবেল প্রাইজ পাচ্ছেন লিটারেচারে? 1973, of course, all are correct, সবাই ঠিক বলছো। নেক্সট, Gabriel Garcia Marquez, 100 Years Solitude, 1967, is the foundational text of surrealism, stream of consciousness, magic realism, existentialism. Magic realism or magical realism. Fine. Next, Neruda's most famous early collection of love poems is 20 love poems and a song of despair. 19 বছরের ছেলেটা কি পাকা ছিল, এই বয়সে এই ধরনের কবিতা লিখে দিয়ে চলে গেছে, কি ম্যাচিওর্ড। হ্যাঁ, বাচ্চা। Ngugi wa Thiong'o's novel A Grain of Wheat is set around the time of, বলো 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 বলো, ভেবে বুঝে করো, ভেবে বুঝে করো, ভেবে বুঝে করো। A Grain of Wheat কোন সময় লেখা, ভেবে বুঝে করো। মাওয়া ইমার্জেন্সি না কেনিয়াজ ইন্ডিপেন্ডেন্স? ভেবে বুঝে করো। কেনিয়াজ ইন্ডিপেন্ডেন্স, মিলিয়ে নেবে। চলো নেক্সট, which of the following is not a correct statement about Khaled Hosseini? Khaled Hosseini সম্বন্ধে কোনটা কারেক্ট স্টেটমেন্ট নয়? Hosseini was born in Kabul in 1965 and received political asylum in the United States in 1980. Correct. The Kite Runner was Hosseini's debut novel and became an international bestseller. Correct. Hosseini is a UNHCR, United Nations High Commissioner for Refugees, Goodwill Ambassador. Correct. Hosseini authors The Kite Runner, A Thousand Splendid Sun, and The Mountains Called, etc. এই নামটিতে গন্ডগোল করা আছে। নামটা হবে মাউন্টেন্স ইকোড, নামটা হবে মাউন্টেন্স ইকোড, দ্য মাউন্টেন্স ইকোড, 1913 এর লেখা। তাহলে এইটা হবে আমাদের আনসার, এইটা হবে আমাদের আনসার, ডি। নেক্সট, আইডেন্টিফাই দ্য পার্ট, ও দাঁড়াও, তাহলে এখান পর্যন্ত আমাদের ছিল লিটারেচার থেকে, এরপর আমরা গ্রামারের দিকে ঢুকবো। ওকে, তাহলে এখানে আমি একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসছি। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরার ইন ইট। বলো কোন অংশে এরার আছে। দ্য কমিটি হ্যাভ সাবমিটেড দেয়ার রিপোর্ট অন দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্টস। বলো বলো, কেউ নো এরার করলে। দ্য কমিটি এখানে হচ্ছে কালেকটিভ নাউন, হ্যাজ সাবমিটেড, আরও একটা গন্ডগোল আছে যেটা আমার ওভারলুক করে গেছিলাম, না এটা নাউন অফ মাল্টিটিউড নয়। দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস হতো, এটা ইটস, এটা ইটস হতো, দেয়ার হতো না। দ্য কমিটি হচ্ছে কালেকটিভ নাউন, ওই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসতো হ্যাজ, ওটা
বাই চান্স একটা ভুল থেকে গেছে, ওটা ইটস হতো, দেয়ার হবে না। ওকে, গন্ডগোলটা আছে এইখানে। এ দ্য কমিটি হ্যাভ, এটা কমিটি হ্যাজ হবে। তারা ভিন্ন মত পোষণ করবে তবে তো মাল্টিটিউড হবে, ওটা ইটস হবে অবশ্যই। নেক্সট, fill in the blank with the most appropriate option. Each of the students dash expected to complete the project by Friday. Each by every থাকলে তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। Each of the student is expected to complete the project by Friday. ওকে, ইচ অথবা এভরি থাকলে তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, নেক্সট, choose the option that correctly identifies the underlined word. The running water looked crystal clear. এখানে রানিংটা জেরান্ড না প্রেজেন্ট পার্টিসিপল না ইনফিনিটিভ না ফাইনাইট ভার্ব? কি হবে? ওয়াটারকে কোয়ালিফাই করছে, তার মানে পার্টিসিপল, ওটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এই তো প্রত্যেকটা আনসারে ঠিক হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, সিলেক্ট দি অপশন দ্যাট ফিলস দ্য ব্ল্যাঙ্ক কারেক্টলি। নিদার দ্য ম্যানেজার নট দ্য এমপ্লয়িজ। কি হবে? ড্যাশ অ্যাওয়্যার অফ দ্য চেঞ্জ ইন পলিসি। আচ্ছা, তোমরা ওয়্যার বলছো কেন? ওয়্যার ইদার অর নিদার নরের ক্ষেত্রে সাবজেক্ট যেটা ভার্বের কাছে থাকবে, প্রক্সিমিটি, রুল অফ প্রক্সিমিটি, তাহলে এমপ্লয়িজকে দেখা হবে, ওয়্যার হবে। ঠিক আছে, কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, find the part of the given sentence that has an error. If there is no error, choose no error. She is one of those students who works very hard to achieve their goals. কি হবে? কি হবে? আচ্ছা, সি কেন আনসার হলো? সি কেন আনসার হলো? কারণ এই হুটা কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টস, তাহলে এটা ওয়ার্ক হতো। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট, ওটা ওয়ার্ক হতো। নেক্সট, সিলেক্ট দি অপশন দ্যাট ফিলস দ্য ব্ল্যাঙ্ক কারেক্টলি। সি লুকড ড্যাশ আফটার হার ইলনেস। বলো, সবগুলো ঠিক করছো তোমরা। সি লুকড পেল আফটার হার ইলনেস, তার আগে কি দেখাতো না দেখাতো এখানে কিছু বলা হয়নি। জ্যোতি, শরীর খারাপের পর তাকে পেল লাগছে, তার আগের কোনো কম্পারিজন এখানে গল্পই নেই। নেক্সট, fill in the blank with the appropriate preposition. The agreement was signed dash the two companies last Monday. Signed between two companies. Between two companies. Okay, two companies আছে, more than two হলে তো among হবে। Between two companies. Next, rearrange the parts of the sentence in the correct order to form a meaningful sentence. চলো সেন্টেন্সটা সাজাও, সেন্টেন্সটা সাজাও, লেখো দেখি। এবিসিডিটুকু লিখলেই হবে, লেখো না। আচ্ছা, রেগুলার এক্সারসাইজ অ্যালং উইথ আ ব্যালান্স ডায়েট ইজ এসেন্সিয়াল টু মেনটেন আ হেলদি লাইফস্টাইল। QSRP, regular exercise along with a balanced diet is essential to maintain a healthy lifestyle. এখানে ইজ কেন হলো আর কেন হলো না? এখানে ইজ কেন হলো আর কেন হলো না? কেন হলো না? অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, উইথ, ইন অ্যাডিশন টু, এগুলোর ক্ষেত্রে ফার্স্ট সাবজেক্ট। ওকে, ফাইন। Identify the error in the sentence. She not only won the match but also receives the trophy. Right, past এ আছে, এখানে হঠাৎ করে প্রেজেন্ট হয়ে গেছে, তাহলে সি ইজ দি আনসার। রিসিভড দ্য ট্রফি, সি ইজ দি আনসার, রিসিভড দ্য ট্রফি হতো। ফাইন।
Select the option that will improve the underlined part of the sentence. He is more taller than his brother. কি হবে? more taller কি করে হবে? ডবল কম্পারিজন আমি কেন ইউজ করব? তো ভুল। হি ইজ টলার দ্যান ইজ ব্রাদার। পারফেক্ট। প্রত্যেকটা আনসারে তোমাদের 100% ঠিক। চুজ দ্য অপশন দ্যাট কারেক্টলি কমপ্লিটস দ্য সেন্টেন্স। দ্য ম্যানেজার ইনসিস্টেড দ্যাট এভরি এমপ্লয়ি, এবার কি হবে? arrives on time, arrived on time, has arrived on time, arrive on time। দেখো এখানে arrived আর has arrived হতে পারে না, কারণ কোনো পাস্টের বিষয় নয়। তাহলে কি হবে? আনসার সকলে ঠিক করেছো, একজন আধজন গন্ডগোল করছো, এক আধজন তার মাঝে গন্ডগোল করছো। এখানে আনসার হবে ডি, arrive। কেন হবে? নিয়মটার সাথে আমরা একটু জেনে রাখি যে এই ভার্বগুলো ইনসিস্ট, ইনসিস্ট, প্রপোজ, ওকে, তাছাড়া আরো আছে সাজেস্ট, ডিমান্ড, সাজেস্ট, ডিমান্ড। যখন এই ভার্বগুলো থাকবে এবং তারপরে দ্যাট ক্লজ থাকবে, তারপর যখন দ্যাট ক্লজ থাকবে সেই ক্ষেত্রে দ্যাট প্লাস সাবজেক্ট, সেই ক্ষেত্রে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস বেয়ার ইনফিনিটিভ ফর্ম, বেয়ার ইনফিনিটিভ ফর্ম। দ্যাটের পরে সাবজেক্ট আছে, তারপরে বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসবে, ভার্বের বেস ফর্মটা বসবে, শুধুমাত্র বেস ফর্মটুকু এখানে বসবে। তাহলে ইনসিস্ট, প্রপোজ, সাজেস্ট, ডিমান্ড, তারপরে যখন দ্যাট ক্লজ থাকবে তাহলে দ্যাটের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্ট পরে ভার্বের বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসবে, তাহলে এখানে এটা হবে অ্যারাইভ। ওকে, বেশিরভাগ জন ঠিক করেছিলে। নেক্সট কোশ্চেনে চলো। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট উইথ দ্য গ্রামাটিক্যাল এরার। হি লাইকস সুইমিং, টু রান অ্যান্ড সাইক্লিং ইন হিজ স্পেয়ার টাইম। কোথায় গন্ডগোল আছে? ওকে, বিতে গন্ডগোল আছে। টু রান কি গন্ডগোল আছে? সুইমিং, রানিং, সাইক্লিং, প্যারালালিজমের গন্ডগোল, রাইট? প্যারালালিজমের গন্ডগোল। যদি সুইমিং হয় তাহলে রানিং হবে, সাইক্লিং হবে। যদি টু সুইম হতো তাহলে টু রান হতো, টু সাইকেল হতো। ওকে, চলো নেক্সট। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টেড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ওয়েদার ওয়াজ টেরিবল, উই ডিসাইডেড টু ক্যান্সেল দ্য পিকনিক। তাহলে খুব বাজে আবহাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম পিকনিক ক্যান্সেল করার। তাহলে সেই কারণে বোঝাচ্ছে, সে কারণে বোঝানোর জন্য কি বসবে? দেয়ারফর, দেয়ারফর। ওকে, যদি আমরা উল্টোটা করতাম তাহলে বলতাম হাউএভার, আমরা ক্যান্সেল করলাম না। নেক্সট, চুজ দ্য অপশন দ্যাট ইজ আ সিম্পল সেন্টেন্স। রানিং ফাস্ট, হি স্টিল মিসড দ্য বাস। হি ran fast but he missed the bus. Although he ran fast, he missed the bus. He ran fast, however, he missed the bus. কোনটা আনসার হবে? কোনটা সিম্পল সেন্টেন্স? কোনটা সিম্পল? ওকে, আনসার তো সবার ঠিক আছে। বি এরটা কি সেন্টেন্স? হি ran fast but he missed the bus. বি এরটা কি ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড। ওকে, সি, although he ran fast, he missed the bus. সি, ওকে, কমপ্লেক্স। আচ্ছা, ফাইন। ডি, ডি, ডি এরটা ওকে, কম্পাউন্ড। ফাইন, চলো নেক্সট। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেসন। চলো প্যাসিভ করো। দ্য লেসন ওয়াজ বিং এক্সপ্লেন বাই দ্য টিচার। ওয়াজ কোথার থেকে এলো? পাস্ট কেন করে দেওয়া হলো? দ্য লেসন হ্যাজ বিন, হ্যাজ বিন কেন হবে? দ্য লেসন ইজ এক্সপ্লেন্ড, ইজ এক্সপ্লেনিং ছিল, তাহলে ইজ বিং এক্সপ্লেন হওয়ার কথা। তাহলে একটাই মাত্র জায়গায় পাচ্ছি আমরা, দ্য লেসন ইজ বিং এক্সপ্লেন্ড বাই দ্য টিচার। ইজ এক্সপ্লেনিং তার মানে ইজ বিং এক্সপ্লেন্ড। ওকে, সবারই ঠিক হয়েছে। নেক্সট, চুজ দ্য অপশন দ্যাট ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। কারেক্ট ইনডিরেক্ট ফর্ম করো। দ্য সেজ সেড
ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। কোনটা কারেক্ট আনসার হবে? এটা হচ্ছে একটা আপ্ত বাক্য, সব সময়ের জন্য সত্য, তাহলে এর কোনো চেঞ্জ হবে না, এই দিকটা পাস্ট থাকলেও ওই দিকটা যেমন আছে তেমনি থেকে যাবে। তাহলে দ্য সেজ সেড দ্যাট ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস। ওকে, এটা সব সময়ের জন্য সত্য। নেক্সট, নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস ফর্ম। রবি গেভ ইউ দি ইনফরমেশন। রবি গেভ ইউ দি ইনফরমেশন। The information was given to you by Rabi. You have been given the information by Rabi. By Rabi. Was the information? এখানে কোশ্চেন মার্ক কি জন্য আসতে যাবে? কোনটা কারেক্ট? Rabi gave you the information. এখানে হ্যাভ বিন কেন আসতে যাবে? হ্যাভ বিন গিভেন কখন হতো? যদি বলতো যে রবি হ্যাজ গিভেন ইউ দ্য ইনফরমেশন, তাহলে দ্য ইনফরমেশন হ্যাজ বিন গিভেন। কোনটা কারেক্ট? আচ্ছা, এ কারেক্ট, এ কারেক্ট, এ কারেক্ট আনসার। ওকে, চলো, সব জায়গায় তোমাদের পারফরমেন্স বেশ ভালো হচ্ছে। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স। সি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 5 years। ঠিক আছে তো? না, ঠিক নেই। সিন্সের জায়গায় ওটা ফর হতো। সিন্স 2021 ফর 5 years, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম। তাহলে এটা ফর হতো, এটা ভুল আছে, তাহলে সি ভুল, সিতে ভুল আছে। ওকে, চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। হি সেড আই এম ফিলিং ভেরি টায়ার্ড টুডে। আগে টুডেকে দ্যাট ডে করতে হবে, তাহলে এটা আগেই ভুল। হি সেড আই এম ফিলিং মানে হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং, তাহলে হি সেড দ্যাট আই ওয়াজ ফিলিং, তাহলে এটা গেল। হি সেড দ্যাট হি ইজ ফিলিং, প্রেজেন্টে কেন থাকবে? হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং ভেরি টায়ার্ড দ্যাট ডে। ডি ইজ দ্য আনসার, ডি ইজ দ্য আনসার। ওকে, কারেক্ট। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হু রোট দিস নভেল? হু রোট দিস নভেল? কোনটা কারেক্ট হবে? হুম ওয়াজ দিস নভেল রিটেন বাই? হু ওয়াজ দিস নভেল রিটেন বাই? বাই হুম আগে যাবে। আচ্ছা, তাহলে বাই হুম এই দু জায়গায় আগে আছে। বাই হুম দিস নভেল ওয়াজ রিটেন, না, তাহলে তোমার কোশ্চেনের ফর্ম কি করে হলো? ইন্টারগেটিভের ফর্ম হলো না, ইন্টারগেটিভ তো ভার্বটাকে আমাকে সামনে নিয়ে যেতে হবে, এখন অক্সিলারিকে সামনে নিয়ে যেতে হবে। বাই হুম ওয়াজ দিস নভেল রিটেন, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। সবারই ঠিক হয়েছে, সবারই ঠিক হয়েছে। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট। when I will reach the station I will call you। কি হবে বলো? when I will reach the station I will call you। when I reach the station I will call you। আচ্ছা, when I reach the station I will call you, এই টাইম ক্লজ গুলো when, after, before, as soon as, till, until, এগুলোর পরে সিম্পল প্রেজেন্ট বসবে ফিউচার বোঝানোর জন্য। টাইম ক্লজ গুলোতে সিম্পল প্রেজেন্ট বসবে তোমার ফিউচার বোঝানোর জন্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। সিলেক্ট দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। দ্য টিচার আস্কড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? The teacher asked if I had completed my homework. The teacher asked whether I have completed my homework. The teacher asked that have তো থাকবে না, এটা had হয়ে যাবে। The teacher asked that have I, the teacher asked if I completed, তাহলে A is the correct answer, কারণ the teacher asked ঠিক আছে, if ঠিক আছে, have you completed your homework? If I had completed my homework, তাহলে A is the correct answer, সবারই ঠিক। Next, identify the error. By the time she arrived, we had been waiting here for 2 hours. বলো কোথায় ভুল আছে? বলো কোথায় ভুল আছে? By the time she arrived, we had been waiting here for 2 hours.
তাহলে দুটো ঘটনার মধ্যে একটা আগে ঘটছে, একটা আমরা আগের থেকে ওয়েট করছিলাম, তাহলে ঠিকই আছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সে একটা সময় এলো, পাস্ট সিম্পল। কেউ বলছো এ, কেউ বলছো বি। এ বলছো বা বি বলছো, ভুলটা কিভাবে একটু বুঝিয়ে দাও, একটু এক্সপ্লেন করো ভুলটা। এ আর বি আমি আনসার পেলাম, ভুলটা একটু এক্সপ্লেন করো তো। একজন ডি লিখলে, ঠিক আছে, এ বি যারা বললে একটু এক্সপ্লেন করো তো। বাই দ্য টাইম সি অ্যারাইভড উই হ্যাড বিন ওয়েটিং হিয়ার ফর 2 আওয়ার্স। যখন সে এসেছিল তার আগে আমাদের 2 ঘন্টা ওয়েট করা হয়ে গেছিল। দুটোই পাস্টে ঘটছে, একটা পাস্টে ঘটে তখনও চলছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে একটা পয়েন্ট আর একটা ঘটনা ঘটলো, তাহলে ওটা পাস্ট সিম্পল। তাহলে ভুলটা কোথায় আছে? কোনো ভুলই নেই। এখানে তুমি ফিউচার কোথা থেকে পেলে? তো গোটা পাস্টের ঘটনা, জবরদস্ত তুমি ফিউচার টেনে আনলে হলো। ঠিক আছে, এটা ডি, কোনো ভুল নেই। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। ইচ্ছা করে দেওয়া হলো যে কোথাও ভুল নাও থাকতে পারে, দেখে নেবে, জবরদস্তি ভুল বের করো না। পিপল বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট। It is believed by people that he is honest. He is believed to be honest. He is believed that he is honest. Both are correct. তার মানে D is the answer. একেবারে ঠিক করেছো। D is the answer. ওকে, সবারই ঠিক হয়েছে। নেক্সট চলো, নেক্সট চলো। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম। সি সেড টু মি, মানে সি টোল্ড মি, অর রিকোয়েস্ট, আচ্ছা প্লিজ, তোমার রিকোয়েস্টেড হবে, প্লিজ লেন্ড মি ইয়োর পেন। তাহলে সি রিকোয়েস্টেড মি, সি রিকোয়েস্টেড মি, চলো উত্তর পেয়ে গেছি আমরা, আর বাকি তাকানোর দরকার নেই। সি রিকোয়েস্টেড মি টু লেন্ড হার মাই পেন, এই ইজ দি আনসার। সি রিকোয়েস্টেড মি টু লেন্ড হার মাই পেন। নেক্সট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ আন্ডারলাইন ক্লজ। আই নো দ্যাট সি ইজ সিনসিয়ার। কি হবে? আই নো হোয়াট দ্যাট সি ইজ সিনসিয়ার। হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ পাই, তাহলে এখানে নাউন ক্লজ এটা। ওকে, সবার ঠিক আছে, সবার ঠিক আছে। আই নো হোয়াট দ্যাট সি ইজ সিনসিয়ার হয়ে গেল। নেক্সট, দ্য বুক দ্যাট ইউ লেন্ট মি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দ্যাট ইউ লেন্ট, দ্য বুক ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইউ লেন্ট মি। তাহলে এখানে দ্যাট ইউ লেন্ট মি এটা কি ধরনের ক্লজ? প্রত্যেকের ঠিক হয়েছে, কারণ কোন বই? দ্যাট ইউ লেন্ট মি। তাহলে দ্যাট ইউ লেন্ট মিটা এখানে দ্য বুককে, নাউনকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, চলো নেক্সট। চুজ দ্য সেন্টেন্স উইথ আ কারেক্টলি ইউজড অ্যাডজেক্টিভ ক্লজ। কোথায় অ্যাডজেক্টিভ ক্লজের সঠিক ব্যবহার আছে? দ্য ম্যান হু আই মেট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। দ্য ম্যান হুইচ আই মেট ইয়েস্টারডে ইজ এ ডক্টর। হুইচ দিয়ে মানুষকে বোঝানো হয় না। দ্য ম্যান, দ্যাট হুম, দ্যাট আর হুম একসাথে কেন হবে? তাহলে এই দুটোর মধ্যে কোনটা ঠিক হবে? কারেক্ট, কারেক্ট। দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে ইজ আ ডক্টর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, fill in the blank with the most appropriate option. The reason dash he failed is not clear. The reason where he failed, the reason that he failed, the reason which he failed, the reason why he failed is not clear. সে কেন ব্যর্থ হয়েছে সেটা পরিষ্কার নয়। সবার ঠিক, সবার ঠিক। কোশ্চেনটা দেওয়ার আগে সবার আনসার হয়ে গেছে, ঠিক, পারফেক্ট। Find the part of the given sentence that has an error. He is an university professor who teaches economics. কি হবে? A university professor. তাহলে B is the correct answer. Okay, next. Identify the error. He is too weak to hardly lift the box. He is too weak to hardly lift the box.
হি ইজ টু উইক টু লিফট দ্য বক্স। 2 and 2 সেখানে হার্ডলির কোনো জায়গা নেই। ঠিক আছে, অলরেডি নেগেটিভ, রাইট, অলরেডি নেগেটিভ, তাহলে এখানে হার্ডলিটা হবে না। হি ইজ টু উইক টু লিফট দ্য বক্স। নেক্সট কোয়েশ্চেন, find the error in the sentence. All the furnitures in this room was damaged in the flood. কি হবে? ফার্নিচার আনকাউন্টেবল, চেয়ার্স টেবিলস সেগুলো কাউন্টেবল। ওকে, একই রকম ব্যাগেজ লাগেজ এক্সপেন্ডিচার। নেক্সট, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট। The accused was hanged with the crime. কি হবে? না না, এখানে হ্যাং করা হয়ে গেছে ওকে, হ্যাংটাকে ধরে বলো। হ্যাংড উইথ দ্য ক্রাইম হবে, এখানে আর চার্জ নেই, ওর বিচার হয়ে গেছে। হ্যাংড ফর দ্য ক্রাইম। বলো, আইডেন্টিফাই দ্য এরার ইন দ্য ফলোইং সেন্টেন্স। হি ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামাং দ্য 2 চিলড্রেন। কি হবে? বিটুইন, তাহলে বিতে গন্ডগোল আছে, বিটুইন। ওকে ওকে। আর চিলড্রেনের সংখ্যাটা তুমি কি করে চেঞ্জ করে দেবে? চিলড্রেনের সংখ্যাটা 3 কি করে করবে যদি ভদ্রলোকের দুটোই ছেলে থাকে? ভাগাভাগিটার জন্য অ্যামাংটাকে বিটুইন করে দাও। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। হি গেভ মি আ ভেরি গুড অ্যাডভাইস। হি গেভ মি আ ভেরি গুড অ্যাডভাইস, CESE। হি গেভ মি আ ভেরি গুড পিস অফ অ্যাডভাইস। হি গেভ মি আ ভেরি ওয়েল অ্যাডভাইস। কোনটা ঠিক? কোনটা ঠিক? আমরা কাউকে এক গুড অ্যাডভাইস দিতে পারি না, আ পিস অফ গুড অ্যাডভাইস দিতে পারি, কারণ এটা কাউন্টেবল নয়। ওকে, ঠিক আছে, আমরা অ্যান অ্যাডভাইস বা এ গুড অ্যাডভাইস আমরা কখনো দিতে পারি না, আমরা দিতে পারি পিস অফ অ্যাডভাইস। এই তো, সবারই ঠিক আছে, সবারই ঠিক আছে। নেক্সট, আইডেন্টিফাই দ্য মিসপ্লেসড মডিফায়ার। রানিং ডাউন দ্য স্ট্রিট দ্য বাস ওয়াজ মিসড। কি হবে বলো? কি হবে বলো? ড্যাংলিং মডিফায়ার আছে এখানে। এটা তো একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করছে, সেটার এখানে সাবজেক্টকে কোয়ালিফাই করার কথা, ও তো সাবজেক্টকে কোয়ালিফাই করতে পারছে না, তাহলে ওটা ড্যাংলিং মডিফায়ার। ওকে, ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এ। এটা এখানে ঠিকঠাক মডিফাই করতে পারছে না। ওকে, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল রে বাবা, এ তো এখানে সাবজেক্টকে মডিফাই করবে। তো রানিং ডাউন দ্য স্ট্রিট, এটা কি আদৌ সাবজেক্টকে মডিফাই করতে পারছে? তাহলে যেহেতু সাবজেক্টকে মডিফাই করতে পারছে না, তাহলে ও ড্যাংলিং মডিফায়ার। এবার বুঝতে পারা গেছে? ঠিক আছে। নেক্সট, ফাইন্ড দ্য এরার। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ অ্যাট দ্য কনফারেন্স। লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, তারপর কি হবে? মিটিং। লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, রাইট, জিরান্ড বসবে। ওকে, লাস্ট কোশ্চেন, লাস্ট। ইমপ্রুভ দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। আ ম্যান মে ডাই, nations may rise and fall, but an idea lived on. বলো, বলো কি হবে?
এগুলোতে মে আছে, এখানে মে আছে, তাহলে এখানে মে হবে না? না, হবে না। কেন হবে না? কারণ এই দুটো পসিবিলিটির কথা বলা হচ্ছে। আ ম্যান মে ডাই, মরে যেতেই পারে। নেশনস মে রাইজ অ্যান্ড ফল, এটা কোনো নেশনের উত্থান এবং পতন হতেও পারে, কিন্তু আইডিয়া বরাবরের জন্য ওটা বেঁচে থাকবে, রাইট? তার জন্য এখানে মে ওয়ার্ডটা আসবে না। আনসার ইজ এ, যেটা তোমরা সবাই করেছো, লিভস অন। বাট অ্যান আইডিয়া লিভস অন, বেঁচে থাকবে। ওকে, আচ্ছা, পারপেচুয়াল ট্রুথ। ওকে, ঠিক আছে। এবার নিজেরা দেখে নেবে যে কতগুলোকে ঠিক করলে না করলে, এবং আশা করব পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, গন্ডগোল করবে না। গন্ডগোল না করলে পরীক্ষা অনেক ভালো হবে, তোমাদের প্রিপারেশন বেশ ভালো আছে। ওকে, ভালোভাবে পড়ো, ভালোভাবে পরীক্ষা দাও। আজ তো 17 তারিখ হয়ে গেল, আর তো কটা দিন পর পরীক্ষা। বাকি সময়টা একটু নিজেরা পড়ো, নিজেরা সময় দাও, ঠিক আছে? যদি এরপর কিছু মনে হয় তাহলে আমাকে একটু মেসেজ করো, আমি দেখছি, ঠিক আছে? জানো যদি কারো কিছু মনে হচ্ছে, যতটা যা করা যায় অবশ্যই করব। ওকে, আর পরীক্ষার পরে জানিও কেমন কি পরীক্ষা দিলে না দিলে। আর আশা রাখছি যে যেদিন রেজাল্ট বেরোবে সেদিনও হাসি মুখে তোমরা ফোনটা করতে পারবে, সেরকমই তোমাদের পরীক্ষা হবে। ওকে, এবং চেষ্টা করো বাইরে যেখানে যা যা এক্সাম হচ্ছে দেওয়ার চেষ্টা করো। আদারওয়াইজ কি অবস্থা চলছে এখানে, কিভাবে ঘেঁটে ঘ হয়ে আছে পরিস্থিতি, সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সেটা নিয়ে আর বলার কি আছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো কি অবস্থা চলছে। একেবারে আন্তরিকভাবে চাইবো যেন এখানে সব তোমাদের ঠিকঠাক হয়ে যায়। ওকে, কিন্তু ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, ওখানে গিয়ে মাথা খারাপ করো না। একটু এধার ওধার হয়ে গেলে বুঝতে পারছো এখন কম্পিটিশন কোন জায়গায় আছে। জানি না, পাগলের হাতে সংসার, কি বলবো বলো? ঠিক আছে, কিন্তু আমি এটা বলবো না সহেলি যে অন্য কোনো কোর্সে আবার দেখা হবে। আমি চাই না যে তোমাদের আবার এখানে ফিরে এসো। হ্যাঁ, দরজা সবসময় খোলা আছে, যে কোনো সময় আসতে পারো। আমার এই জন্য আমি ফোন নাম্বার, আমি সমস্ত অনলাইন ব্যাচেও আমি ফোন নাম্বার দিয়ে দিই, কিন্তু ক্লাস করার জন্য আবার আসো সেটা আমি চাই না। ওকে, যেন ক্লাস করার জন্য আসতে না হয়, এরপর যেন তোমরা ক্লাস করানোর সুযোগটা পাও, এবং তোমাদের সকলের মধ্যে সেই যোগ্যতা আছে। একটা ভুলভাল সময়ের মধ্য দিয়ে আমরা পেরোচ্ছি, এই জন্য আজকে তোমাদের একটার পর আরেকটা কোর্স, এবং কোনো ঠিকঠাক নেই তো, একটা এক ধরনের বিষয়, একটা অন্য ধরনের বিষয়। এবার হ্যাঁ, যদি কেউ পরবর্তীকালে চাও যে অন্য কোনো কোর্সে এলে আমার কাজে লাগবে, সেটা অন্য গল্প। কিন্তু চাকরি পাওয়ার জন্য কোনো কোর্সে তোমার জন্য আর আসতে না হয়, তার থেকে বেটার চাকরি পাওয়ার জন্য কোনোতে এলে বা জানার জন্য এলে, সেগুলো অন্য বিষয়। হ্যাঁ, অবশ্যই সেগুলোর জন্য সবসময় খোলা আছে, কিন্তু আমি চাইছি অন্তত যে কোর্সটা করছো সেখানে যেন পেয়ে যাও। কারণ বেশ কিছুদিন ধরে ছেলে মেয়েদের উপর যে কি চলছে, বহু বছর ধরে তো আমি প্রফেশনের সাথে যুক্ত আছি, 2010 সাল থেকে আমি দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের কি অবস্থা। আর তারও 3 বছর আগের থেকে স্কুলে ছিলাম, ফলে আমি জানি যে পুরো একটা জেনারেশন কি অবস্থার মধ্য দিয়ে পেরোচ্ছে। ফলে এই একদম মন প্রাণ থেকে চাইবো যেন চাকরি পাওয়ার জন্য কোনো কোর্স যেন তোমাদের এখানে আসতে না হয়। ঠিক আছে, তোমাদের সবাইকে বলছি যে আমার এতগুলো মনে থাকবে না। কন্ট্যাক্ট নাম্বার অনেকবার দেওয়া হয়েছে, তার মানে নাইমুদ্দিন তুমি আজকে হঠাৎ করে ক্লাস করতে এসছো? বহুবার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তখন তুমি কোনোদিন দেখোনি, এবং এখানে ক্লাসটাও করোনি, আর তার মানে তুমি রেকর্ডিংটাও শোনোনি। আরেকবার লিখে দে, টাইপ করে দে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি যে ক্লাস তুমি করোনি। স্কুলে কলেজে পড়ার সময় ফাঁকিবাজি করতে, কম্পিটিটিভ এক্সামে তুমি কার সাথে ফাঁকিবাজি করছো? মানে ধরি মাছ না ছুঁই পানি, এরকম ভাবে কম্পিটিটিভ এক্সাম হয় না বাবু। ওখানে তাহলে তোমাকে হোল হার্টেডলি লেগে থাকতে হবে। এরকম আমি এক পা এগোবো এক পা পিছবো এরকম করে হবে না। দেখো নাম্বারটা দিয়ে দিয়েছে। ওকে, যে কেউ চাইলে
কন্ট্যাক্ট করবে। আমার সুবিধা হয় রাত্রিবেলায় ৮টা ৮:৩০ দিকে যদি কন্ট্যাক্ট করো তাহলে আমার সুবিধা হবে। ৮:৩০ অমনি নাগাদ করলে আমার বেশি সুবিধা হবে। ঠিক আছে? কি আর বলবো? অনেকদিন হয়ে গেল কোর্সের একেবারে শেষ সময় তুমি জয়েন করেছো তার মানে। যাই হোক ঠিক আছে। ভালোভাবে পড়ো। সবাই ভালোভাবে পড়াশোনা করো। যা প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওটা আমার পার্সোনাল নাম্বার। বাকি যেগুলো দেওয়া আছে তোমাদের সেগুলো অফিসিয়াল নাম্বার। ওগুলো তোমরা অন্যান্য কিছু প্রয়োজন থাকলে সেখানে কন্ট্যাক্ট করবে। পড়াশোনা রিলেটেড যা কিছু থাকবে এখানে আসবে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ইন্টারভিউ কল পেয়েছো। বাহ! বাকি দেখো এবারে কি করেন উনি। সকলে ওনার ইচ্ছা। ইচ্ছাময়ী। আর কি বলার আছে? দেখি কি হয় ওটা নিয়ে। ওকে। তাহলে এখনকার মতো রাখি। টাটা।